লাইভ করছিস? আসসালামু আলাইকুম। যারা ফেসবুকে আছো তোমরা চাইলে জুমে করতে পারো অথবা ফেসবুক লাইভেও ক্লাস করতে পারো, কোনো সমস্যা নাই। অন্য একটা বন্ধু আমাকে একটু জানাও সাউন্ড ঠিকঠাক কিনা, সবকিছু অল ওকে কিনা। সবকিছু ওকে থাকলে ভাইয়া কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করবে। আর আজকে বেসিক্যালি আমরা চলতরিতে স্পেশাল ক্লাস করব। সব ভালো আছিস তোরা? আরে শতাব্দী, আসিয়া, নদী, রানী, দে, আফরিন, নৌমি, সবাই কেমন আছিস? অজয়, আল জাবের, অপরাজিতা, বিলকিস, ফাহমিদ, আব্দুল্লাহ, ফৌজিয়া হক, সুকন্যা। ফৌজিয়ার তো মনে হয় আজকে একটা সুন্দর গান শুনলাম আমার হোম পেজে। তুমি না? মনে হয় তো তুমি একটা ভালো গান গাইতেছিলা। তারপরে হচ্ছে এখানে ফারিয়া, জান্নাত, জুলিয়া জেসমিন, জুনাইদ ইসলাম, কানিজ, লাবণ্য। ও তুমি? আচ্ছা আচ্ছা, গুড, গ্রেট, সুন্দর, ভালো গাইছো। জুনায়েদ ইসলাম, তারপর হচ্ছে খুশবু। সবাই ভালো আছিস তাহলে না? সবাই ভালো আছিস? ওকে। তাহলে আমরা এক এক করে শুরু করব। সোনিয়া, কি অবস্থা? রূপা, অদিতি, মালিহা, মাইশা, আরে ফরাদ হোসেন, প্রিন্স, গ্রেট। সুন্দর সুন্দর নাম তোদের সবার। ওকে, আদাব। পানি খাও তো ভাইয়া। তো আজকে আমরা চলতরিতে এমসিকিউ করব। এমসিকিউ করলে সিকিউ এর অনেক অংশ কভার হয়ে যাবে, কিন্তু আমি এমসিকিউ নাম দিছি এই কারণে যে আজকে আমরা বোর্ডের সিকিউ সলভ করব না, তাই এটার নাম এমসিকিউ। বেসিক্যালি অনেক কনসেপ্টই আলোচনা হবে আজ। তো তুমি খেয়াল করো আমাদের অধ্যায়টা কি? অধ্যায়টা হলো চলতরিৎ। চলতরিৎ, চলো সবাই জীবনের আহ্বানে, সামনে এগিয়ে যেতে হবে আমাদের। তো চলতরিৎ আসলেই শুরুতেই আমার যে কথাটা, যার কথা মনে পড়ে সেটা হলো রোধ। যার কথা মনে পড়ে সেটা হলো রোধ। এই রোধ সমান হচ্ছে রোধ এল ডিভাইডেড বাই এ। আসলে রোধের ফর্মুলাটা ছিল আর ইজ প্রপোর্শন এল বাই এ। তো যেখানে এখানে ইজ প্রপোর্শনের পরিবর্তে সমান চিহ্ন দিলেই রো এল ডিভাইডেড বাই এ। দেখো এর মধ্যে আপেক্ষিক রোধ, তার মানে আপেক্ষিক রোধ একটা ধ্রুবক। আপেক্ষিক রোধ একটা হচ্ছে ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। কিসের জন্য? উপাদানের জন্য। তাহলে এই জায়গায় তাহলে উপাদানের জন্য, তাহলে রো কখন চেঞ্জ হবে? তাহলে রো তখনই চেঞ্জ হবে যখন উপাদান চেঞ্জ হবে। উপাদান চেঞ্জ হবে, ঠিক আছে? কারণ আপেক্ষিক রোধ উপাদানের উপর ডিপেন্ডেন্ট। যদি পদার্থের উপাদান চেঞ্জ না হয়, উপাদানের যদি পরিবর্তন না হয়, তাহলে আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না। যদি পদার্থের উপাদানের কোনো পরিবর্তন না হয়, আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না। যদি দৈর্ঘ্য 3 গুণ করি, আপেক্ষিক রোধ কি?
কোনো পরিবর্তন হবে না। ক্ষেত্রফল 3 গুণ করলেও আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না। আপেক্ষিক রোধ শুধুমাত্র কিসের উপর ডিপেন্ডেন্ট? উপাদানের উপর ডিপেন্ডেন্ট। আপেক্ষিক রোধ তখনই চেঞ্জ হবে যখন উপাদান, পদার্থের উপাদান চেঞ্জ হবে। তামা থেকে যখন লোহা হবে, লোহা থেকে যখন পিতল হবে, তখনই শুধুমাত্র আপেক্ষিক রোধ চেঞ্জ হবে। তুমি এবার খেয়াল করো আমাদের ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্ন, যদি আর রোধ বিশিষ্ট একটি তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে আপেক্ষিক রোধ কত গুণ হবে বলেন? দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে আপেক্ষিক রোধ কত গুণ হবে? দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে আপেক্ষিক রোধ কত গুণ হবে? উত্তর দাও দেখি, সবাই আনসার দাও। এখন তাহলে আমাদের এখানে আনসার হলো ডি। তাহলে এই জায়গায় দ্বিগুণ হবে না, 3 গুণ হবে না, 4 গুণ হবে না, তাহলে আমাদের আনসার কোনটা হবে? আনসার হবে আমাদের ডি, আপেক্ষিক রোধ একই থাকবে। কারণ আপেক্ষিক রোধ কার উপর ডিপেন্ডেন্ট? আপেক্ষিক রোধ তার কার উপর ডিপেন্ডেন্ট? উপাদানের উপর ডিপেন্ডেন্ট। উপাদানের উপর ডিপেন্ডেন্ট, উপাদান চেঞ্জ হলেই শুধুমাত্র আপেক্ষিক রোধ চেঞ্জ হবে। যেমন নদী রানীতে তুমি কিন্তু ভুল করে ফেলছো, দ্বিগুণ হবে না, আপেক্ষিক রোধ অপরিবর্তিত থাকবে। আর 2 নম্বর প্রশ্ন, এটার উত্তর দাও দেখি সবাই। আমি এটা শীট তোমাদেরকে দিয়ে দেবো, এটা তোলার দরকার নেই, তোমরা শুধুমাত্র বোঝো। আমি তোমাদেরকে শীট দিয়ে দেবো, তোমরা নাম্বার দিয়ে আনসার লিখে রাখো, নাম্বার দিয়ে আনসার লিখে রাখো, নাম্বার দিয়ে আনসার লিখে রাখো। তাহলে আমাকে বলো এবার এখানে কি হয়েছে দেখো, এখানে আপেক্ষিক রোধ, এখানে বলছে ব্যাস দ্বিগুণ হয়েছে, ব্যাস দ্বিগুণ হলে আপেক্ষিক রোধ কি হবে বলো? তাহলে ব্যাস দ্বিগুণ হলে আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না, আগের আপেক্ষিক রোধ যা থাকবে এখনো আপেক্ষিক রোধ তাই হবে। তাহলে আমাদের উত্তর কোনটা? তাহলে আমাদের উত্তর হচ্ছে এ। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো? এই জায়গায় এক নম্বর প্রশ্নটা দেখো, ফার্স্ট কোশ্চেন। তাহলে এই জায়গায় আমরা একটা জিনিস দেখি, যে যদি সেম তার হয়, একই তার হয়, মাথায় রাখবা, যদি একই তারের ক্ষেত্রে, একই তারের ক্ষেত্রে, তো একই তারের ক্ষেত্রে তুমি একটা জিনিস চিন্তা করো, যে ধরো এটা একটা তার, তো এই তারকে তুমি যদি টেনে লম্বা করো, টেনে লম্বা করলে এটা দেখতে কিরকম হবে? এরকম হবে না? দেখেন, টেনে লম্বা করলে এটা দেখতে এরকম হবে, কারণ যদি আমি টেনে লম্বা বাড়াই তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে। সবাই এটা বুঝতে পারছে কিনা, যে আমার দৈর্ঘ্য বাড়ালে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অটোমেটিক্যালি কমে যাবে, দৈর্ঘ্য বাড়ালে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে। সবাই বুঝতে পারছে কিনা বলো? তাহলে এই জায়গায় তুমি খেয়াল করো, ওমর ফারুক বলছে আমাদের কমেন্ট ভাইয়া নাও বুঝতে পারে, তোমাদের কমেন্ট করতেছি ভাইয়া, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। বলো, আমাকে একটু বলো যে দৈর্ঘ্য যদি আমি বাড়াই তাহলে প্রস্থচ্ছেদ অটোমেটিক্যালি কমে যাবে। তাহলে যেহেতু পদার্থটা সেম, তার মানে আয়তন থাকবে কনস্ট্যান্ট, তার মানে ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য এটা সমান হলো কনস্ট্যান্ট, তাই না? আয়তন সমান ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। তাহলে এই জায়গায় আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে হচ্ছে a is proportion, n is proportion হবে, a is proportion হবে 1/n, তাই না? তার মানে তুমি খেয়াল করো, দৈর্ঘ্য যদি 3 গুণ হয় তাহলে প্রস্থচ্ছেদ হবে কত গুণ? ক্ষেত্রফল হবে কত গুণ? দৈর্ঘ্য 3 গুণ হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে কত গুণ? দৈর্ঘ্য যদি 3 গুণ হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে 1/3 গুণ। এটা বললেও হবে, না বললেও হবে। তাহলে আমি যদি দৈর্ঘ্য 4 গুণ হয় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেমন হবে? দৈর্ঘ্য 4 গুণ হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেমন হবে? দৈর্ঘ্য 4 গুণ হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/4 গুণ হবে, যদি একই তার হয়। যদি একই তার হয়, এটা বললেও হবে,
না বললেও হবে। এখন এই জায়গায় তুমি খেয়াল করো, আমরা এই জায়গায় ফার্স্ট কোশ্চেনটা একটু দেখি। তো এখানে যেহেতু সমানুপাতিক চিহ্ন কার পরিবর্তে বসে মনে আছে? সমানুপাতিক চিহ্ন বসে হলো সমান আর ধ্রুবকের পরিবর্তে। সমানুপাতিক চিহ্ন বসে সমান আর ধ্রুবকের পরিবর্তে। তো তুমি খেয়াল করো, যেহেতু এই জায়গায় যেহেতু একই তার যেহেতু, তার মানে আমাদের রো কনস্ট্যান্ট, তার মানে রো হলো কনস্ট্যান্ট, তাহলে রো কনস্ট্যান্ট সমান চিহ্ন হলো ধ্রুবক, মানে সমান আর ধ্রুবক, তাহলে সমান আর ধ্রুবকের পরিবর্তে আমার বলবে সমানুপাতিক চিহ্ন। বলো তো দেখি, একটা কলমের দাম 5 টাকা, কলমের দাম যদি 3 গুণ হয় তাহলে কলমের দাম কত হবে? সবাই কমেন্ট কেমনে করতেছে আমি কেন দেখতেছি না? তোমাকে কারো কমেন্ট দেখতে বলতে দিচ্ছি না, এই কারণে তুমি কারো কমেন্ট দেখতেছ না, যাতে তোমার কমেন্ট তোমার মনোযোগের ঘাটতি না হয়। তার মানে এই জায়গায় কলমের দাম যদি 3 গুণ হয় তাহলে তোমার দাম হবে 15 টাকা। তাহলে পরে কত হবে কিভাবে পাইলা? পরে কত হবে এটা কিভাবে পাইলা? 3 গুণের সাথে আগের দামটা গুণ করছো, তার মানে পরে কত হবে পেতে গেলে কত গুণের সাথে আগে যত ছিল গুণ করতে হবে। দেখো, তাহলে পরে কত হবে বের করতে চাইলে কত গুণের সাথে আগে যত ছিল এটা গুণ করতে হবে। পরে কত হবে এটা বের করতে চাইলে কত গুণের সাথে আগে যত ছিল গুণ করতে হবে। তুমি খেয়াল করো, তাহলে এখানে এই যে 1 নম্বর অঙ্ক, এখানে দৈর্ঘ্য হয়েছে কয় গুণ? 3 গুণ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়েছে কত গুণ? দৈর্ঘ্য যদি 3 গুণ হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে 1/3 গুণ। তার মানে আমাদের হবে এত গুণ। তো আমার রোধ কত গুণ হবে এটা বের করতে বলছে, না রোধ কত হবে এটা বের করতে বলছে? তো পরের রোধ কত হবে এটা বের করতে বলছে। তাহলে পরের রোধ কত হবে এটা যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে? আগের রোধ দ্বারা গুণ করতে হবে। পরের রোধ কত হবে, পরে কত হবে এটা বের করতে চাইলে কত গুণের সাথে আগে যত ছিল সেটা গুণ করতে হবে। আগের রোধ কত ছিল? আগের রোধ ছিল হলো 5 ওহম। তাহলে আনসার কত হবে বলো? সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও। 45 ওহম। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা যে এখানে দৈর্ঘ্য হয়েছে 3 গুণ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না বলা থাকলেও এটা 1/3 গুণ হয়েছে। তাহলে আমরা পাইলাম এত গুণ। তাহলে কত হবে যদি বের করতে চাই তাহলে কত গুণের সাথে আগে যত ছিল গুণ করতে হবে। তাহলে কত গুণের সাথে আগে যত ছিল গুণ করতে হবে। তাহলে এটা হলো কত গুণ, এটা হলো আগে যত ছিল, তাহলে 9 × 5 = 45 ওহম। ভিডিও খুব খারাপ, কিছু বোঝা যায় না। আমার তো এখানে নেটের কোনো প্রবলেম হয় নাই, আমার তো এখানে কোনো প্রবলেম হচ্ছে না। এখানে তোমার নেটের সমস্যা ভাইয়া, তোমাদের নেটের প্রবলেম, বাকিদের কিন্তু সব ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া, এখানে পরের কোশ্চেনটা দেখো, তাহলে পরের প্রশ্নের উত্তর কত হবে বলো? 2 নম্বর প্রশ্ন সেম অঙ্ক, 2 নম্বর প্রশ্ন সেম অঙ্ক, উত্তর কত হবে? সেম অঙ্ক, তাহলে আনসার কত হবে? এবার দেখো, দৈর্ঘ্য হইছে দ্বিগুণ, দৈর্ঘ্য হইছে দ্বিগুণ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাহলে কত হবে? হাফ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো হবে হাফ ইনটু আগের রোধ কত ছিল? 25 ওহম। ওহম। তাহলে আনসার কত হবে ভাইয়া? তাহলে আমাদের এখানে উত্তর হবে 100 ওহম। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছি? তোমাদের নোট করতে হবে এমন কোনো কথা না, তোমরা আনসার গুলো লিখে রাখো, আনসার গুলো লিখে রাখো, কারণ আমি এই শীট দিয়ে দিব, এই শীট তোমাদেরকে দিয়ে দিব। কি কঠিন কিছু ভাইয়া বলো? জুলিয়া জেসমিন, তোমার কমেন্ট পড়ছি, আশা করি তুমি শান্তি পাইছো, শান্তি পাইছো। তোমরা শান্তি পাইলে আমার শান্তি। তো 3 নম্বর কোশ্চেনটা দেখো, তাহলে আমাদের ফর্মুলাটা কি? আমাদের ফর্মুলাটা হচ্ছে v = r = rho l by a। তাহলে তোমাকে বুঝতে হবে সমানুপাতিক চিহ্ন কখন বসানো যায়? সমান চিহ্ন এবং ধ্রুবকের পরিবর্তে, সমান চিহ্ন এবং ধ্রুবকের পরিবর্তে সমানুপাতিক চিহ্ন, সমান চিহ্ন এবং ধ্রুবকের পরিবর্তে সমানুপাতিক চিহ্ন। এবার তুমি খেয়াল করো, তোমাকে এখানে কি বলছে? সমান রোধ বিশিষ্ট।
তাহলে সমান রোধ বিশিষ্ট মানে হলো রোধ কনস্ট্যান্ট। সমান রোধ বিশিষ্ট মানে রোধ কনস্ট্যান্ট, তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার 9 মিটার, তার দুটির ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে। তাহলে ব্যাসার্ধ বলো তো দেখি, শীটের সাথে ভাই ব্যাখ্যা দেওয়া লাগবে কেন যে আমি এখানে ক্লাসে কি করাইতেছি, পরীক্ষার খাতায় লিখেও দিয়ে আসবো। বলেন ব্যাসার্ধ কোথায় লুকায়িত আছে আমাকে জানান দেখি। ব্যাসার্ধ কোথায় লুকায়িত আছে, কোথায় লুকায় আছে ব্যাসার্ধটা বলো সবাই। ব্যাসার্ধ কোন জায়গায় লুকায়িত আছে? ক্ষেত্রফলের মধ্যে ব্যাসার্ধ লুকায়িত আছে। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তে আমরা কি লিখবো? তাহলে ক্ষেত্রফলের পরিবর্তে লিখবো পাই আর স্কয়ার। আর দেখো তাহলে এখানে আমরা কি বলতে পারতেছি, রো এল সমান আর পাই আর স্কয়ার। তাহলে আমাকে এখানে কার অনুপাত বের করতে বলছে? ব্যাসার্ধের অনুপাত। ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে। আর পরিবর্তন দেওয়া আছে কার? পরিবর্তন দেওয়া আছে দৈর্ঘ্যের। এখন আমি দেখবো বাকি সব কনস্ট্যান্ট কিনা। দেখো যেহেতু একই তার, ঠিক আছে, তা দুটাই তামার তার, তার মানে রো কনস্ট্যান্ট, সমান রোধ তার মানে আরো কনস্ট্যান্ট, পাইও কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি? আর স্কয়ার ইজ প্রপোর্শন এল, আর স্কয়ার ইজ প্রপোর্শন এল। তাহলে আমার কি আর স্কয়ার অনুপাত বের করতে হবে না এল এর অনুপাত? তাহলে আমার এখানে আর এর অনুপাত বের করতে হবে। তাহলে আর ইজ প্রপোর্শন হবে রুট এল। তাহলে এল এর অনুপাত কত? দেখো এল কত কত দেয়া আছে, 1 আর 9। তাহলে ব্যাসার্ধের অনুপাত হবে 1:9 এর রুট। এল যেহেতু 1 আর 9, তাহলে এটা হবে 1:9, তার মানে কত? 1:3। সবাই বুঝতে পারছো কিনা এবং কেমন লাগতেছে ব্যাপারগুলা? আমরা কিন্তু মূল নিয়মে করতেছি, বাট অনেক সহজ প্রসেসে সহজ ভাবে করতেছি, প্যারা ছাড়া করতেছি, তাই না? আমাদেরকে একদম ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলে আমরা যে দেখা গেছে যে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে যে প্রবলেমে পড়ি, অ্যাট লিস্ট এই কনফিডেন্স আসবে যে ভাইয়া আমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো প্রবলেমে পড়বো না ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া এখানে কি যে অঙ্কগুলো আছে এগুলো এমসিকিউ তে আসবে এমন কোনো কথা? এগুলো সিকিউ তে আসতে পারে, তার মানে এগুলো সিকিউ। সিকিউ এটা করে ফেলো, এটা করে ফেলো সবাই, সবাই করে ফেলেন। তাহলে এটার উত্তর সবাই বের করে ফেলতে পারছো? 60 ওহম, থ্যাংক ইউ। 60 ওহম। তো আমাদের পরবর্তী অঙ্ক দেখো, এখানে বলছে দৈর্ঘ্য দ্বিগুণ করলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করলে রোধ কত গুণ হবে। এবার শুধু কত গুণ হবে এটা বের করতে বলছে, এবার শুধু কত গুণ হবে এটা বের করতে বলছে। তাহলে আর ইজ প্রপোর্শন এল বাই এ, শুধু কত গুণ হবে, কত হবে এটা বের করার দরকার নাই, শুধু কত। কারশফের সূত্রটা পড়ায় না। আচ্ছা কারশফের সূত্রের আমি খুব সুন্দর প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, খুব ইজিলি বুঝানো একটা ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দিব, ওটা পড়লে কারশফ রিলেটেড ম্যাথ তোমরা সলভ করে ফেলতে পারবে। বুঝতে পারছো? একজন বলছে এই চ্যাপ্টারের সিকিউ তো অনেক প্রবলেম। না, আমি এই চ্যাপ্টারের সিকিউ আগে করাবো না,
আমরা সেকেন্ড পেপারের জন্য দুইটা চ্যাপ্টার সিকিউ অলরেডি করাই ফেলছি, তাপগতিবিদ্যা আর আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো আমি এখন বাকি চ্যাপ্টার গুলার আগে এমসিকিউ কমপ্লিট করব, তারপর বাকিগুলার সিকিউ ধরবো, সিকিউ কেন্দ্রিক মানে জোরালো ক্লাস নেব। কথাটা কি বুঝছো? আগে আমাকে এইচএসসি তে ভালো ফল নিশ্চিত করতে হবে, কারণ সামনে যেহেতু এইচএসসি, আমাদের অন্য কিছু একদম সবকিছু ভালো জানতে হবে, আমরা এটা মাথায় নিব না ভাই। সবকিছু জানতে গিয়ে তোমার যদি এ প্লাস মিস হয়ে যায় তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়ে যাবে। তো আগে আমরা যে কাজটা করব, আগে আমাকে যাতে এইচএসসি তে এ প্লাস কোনোভাবে মিস না হয়, আমার 32-এ 32 যাতে আমি পাই, আমরা আগে সেটা নিশ্চিত করব ভাই। তারপর তারপর অন্য কিছু। আমি আর ফার্স্ট পেপারেরও কোনো চ্যাপ্টার সিকিউ আগে পড়াবো না, সেকেন্ড পেপারে কোনো চ্যাপ্টার সিকিউ পড়াবো না। আমি যে কাজটা করাবো, আগে সবগুলা চ্যাপ্টার এমসিকিউ কমপ্লিট করাবো। এমসিকিউ কমপ্লিট করার পর যেগুলার সিকিউ করাইছি সেগুলার আরো অ্যাডভান্স লেভেলের সিকিউ করাবো। যেগুলার সিকিউ করাইছি সেগুলার আরো অ্যাডভান্স লেভেলের সিকিউ করাবো, তোমাদের প্রবলেমগুলো সলভ করব। ওই চ্যাপ্টারগুলোতে কোনো প্রবলেম রাখবো না। এর পরে আমরা আমাদের সময় থাকবে, তখন আমি অন্যান্য চ্যাপ্টারের সিকিউ গুলো করব। এখানে এই প্রশ্নটা একটু তোমাকে খুব ভালো করে বুঝতে হবে যে এই জায়গায় দেখো অঙ্ক আগেরটাই, কিন্তু এখানে একটু ট্রিকি দেওয়া আছে। r ইকুয়াল টু রো l বাই a, তাহলে r ইজ প্রপোর্শন হলো l বাই a। তাহলে এখানে l হইছে কত গুণ? এখানে l এর দৈর্ঘ্য দ্বিগুণ, প্রস্থ লিখতে বলা অর্ধেক, তাহলে 2 ডিভাইডেড বাই হাফ। আর আগের রোধ কত ছিল? আগের রোধ হলো 10, তার মানে কত ওহম? 40 ওহম। তাহলে এই 40 ওহম তারপর তার দিকে সমান দুই অংশে ভাগ করা হলো। তাহলে সমান দুই অংশে যদি ভাগ করি ভাই, তার মানে কি দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে। তাহলে সমান দুই অংশে ভাগ করলে দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে, তার মানে এই অংশের ভর হবে, এই অংশের রোধ হবে 20 ওহম, এই অংশের রোধ হবে 20 ওহম। এই অংশের রোধ 20 ওহম, এই অংশের রোধ 20 ওহম। পরবর্তীতে 20 ওহম আর 20 ওহম কিসে যুক্ত করা হয়েছে? সমান্তরালে। তাহলে 20 ওহম আর 20 ওহম যদি সমান্তরালে যুক্ত হয় তাহলে তুল্য রোধ কত হবে? 20 ওহম আর 20 ওহম সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ হবে 20/2 ইকুয়াল টু 10 ওহম। কেন 2 দ্বারা ভাগ হইলো না বুঝলে একটু পরে আমি ক্লিয়ার করে দেব, না বুঝলে আমি একটু পরে ক্লিয়ার করে দেব, ঠিক আছে? এটা সিকিউ তেও আসতে পারে, সিকিউ তেও আসতে পারে। বলো, এই জায়গায় আমাদের এখানে একটি তামার তারের দৈর্ঘ্যের 3 গুণ, একটি তামার তারের দৈর্ঘ্য অপর একটি তামার তারের দৈর্ঘ্যের 3 গুণ, তাই না? এখন এখানে বলছে একটার দৈর্ঘ্য অপরটার দৈর্ঘ্যের 3 গুণ। এখন কারণ একটার দৈর্ঘ্য হলো 1 আর একটার দৈর্ঘ্য হলো 3, তুমি খেয়াল করো। তাহলে এখানে দৈর্ঘ্যের পরিবর্তন দেয়া আছে, দৈর্ঘ্যের পরিবর্তন দেয়া আছে, আমাকে কি বের করতে বলছে? ব্যাসের অনুপাত। তাহলে আর এর জায়গায় আমরা কি লিখবো? ব্যাসের আর এর জায়গায় তাহলে কি লিখবো? আর এর জায়গায় তাহলে আমরা লিখবো d/2 হোল স্কয়ার। এটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। আর এর জায়গায় আমরা লিখবো d/2 হোল স্কয়ার, আর এর জায়গায় আমরা লিখবো d/2 হোল স্কয়ার। তাহলে এখন দেখো, রো কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, সমান রোধ, পাই কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, তাহলে সবকিছু কনস্ট্যান্ট, তাহলে পরিবর্তনশীল হলো এল আর ডি। তাহলে এল ইজ প্রপোর্শন হবে ডি স্কয়ার, তার মানে ডি ইজ প্রপোর্শন হবে রুট এল। তাহলে এল এর অনুপাত কত? এল এর অনুপাত হলো 1:3। তাহলে आंसर কোনটা হবে?
এল এর অনুপাত হলো 1:3, তাহলে আনসার কোনটা হবে বলো? সবাই বুঝতে পারছে কিনা? হুম, কত হবে এটা উত্তর? একজন জিজ্ঞেস করছে হাফ কনস্ট্যান্ট কেন? আল্লাহ মাফ চাই ভাই, কি ভাই হাফ কনস্ট্যান্ট কেন? ওয়ানও কনস্ট্যান্ট জিনিস, টুও কনস্ট্যান্ট জিনিস, ভাই কনস্ট্যান্টের সংজ্ঞা আগে শিখি। হাফ কনস্ট্যান্ট কেন, এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় এখন বলো, কনস্ট্যান্ট কি? আমার প্রশ্ন হলো তাহলে কনস্ট্যান্ট কি? হাফ কনস্ট্যান্ট কেন, তাহলে আমার প্রশ্ন হলো কনস্ট্যান্ট কি বলো? কনস্ট্যান্ট হলো যার মানের কোনো পরিবর্তন হয় না ভাই। 2 এর মানের কি পরিবর্তন হয়? কোনোদিন 7 হবে নাকি? 2 তো 2ই হবে। পরিবর্তনশীল কি হইতে পারে? পরিবর্তনশীল হইতে পারে ব্যাসার্ধ। ব্যাসার্ধ আর এর মান কখনো 2, কখনো 3, কখনো 5, কখনো 7, হ্যাঁ অনেক কিছু হতে পারে। 5 নম্বর প্রশ্নটা দেখো। 5 নম্বর প্রশ্ন দেখো, তাহলে এখানে কি একই অঙ্ক, তাহলে এটা হবে r is proportion root over l, তাহলে आंसर কত হবে? r is proportion root over l, তাহলে आंसर কত হবে বলো? তোমাদের কি ঢাক ঢোলের শব্দ শুনতেছো? হ্যাঁ, এই সাউন্ড যাচ্ছে কিনা আমি জানি না। নাগিন নাগিন গাইতেছে, নাগিন নাগিন, হ্যাঁ ও ঢোলের আওয়াজ। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা নাগিনের আওয়াজ হচ্ছে, নাগিন নাগিন গান গাইতেছে। এখন আমরা একটা জিনিস দেখি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। বিদ্যুৎ শক্তি W সমান হলো QV, খুব ভালো করে বুঝিও। W সমান হলো QV। তো এখানে আমরা জানি Q সমান হলো IT, আর V এর জায়গায় V লিখছি, তাহলে VIT। দেখো আমরা যদি চিন্তা করি V ইকুয়াল টু জানি আমরা IR, IR ইনটু I ইনটু T, V এর জায়গায় IR লিখছি, তার মানে I স্কয়ার RT ইকুয়াল টু। এখন আমরা আরেকটা কি বলতে পারি দেখো, V এর জায়গায় V রাখছি, I এর জায়গায় হলো V বাই R ইনটু T, তাহলে আরেকটা হলো V স্কয়ার বাই R ইনটু T। দেখো তো এখন আমার একটা প্রশ্ন আছে, ক্ষমতা P সমান কি? ক্ষমতা P সমান হলো W বাই T। তাহলে এখানে যেহেতু এটা কাজ বা শক্তি, তাহলে আমি যদি ক্ষমতা পাইতে চাই সবগুলাকে কি দিয়ে ভাগ করতে হবে বলো? আমি যদি ক্ষমতা পাইতে চাই তাহলে সবগুলাকে কি দিয়ে ভাগ করতে হবে জানাও? ক্ষমতা পাইতে চাইলে সবগুলাকে কি দিয়ে ভাগ করতে হবে? ক্ষমতা পাইতে চাইলে সবগুলাকে টি দ্বারা ভাগ করতে হবে। টি দ্বারা ভাগ করলে এটা হবে VI, তারপর একটা হবে I স্কয়ার R, তারপর একটা হবে V স্কয়ার বাই R। তো আমার যদি কর্মদক্ষতা দেয়া থাকে যেমন 60%, কর্মদক্ষতা 60%, তাহলে পুরোটা কাজে লাগবে না শুধু 60% কাজে লাগবে? যেমন তোমার প্রশ্ন দেওয়া থাকলো কর্মদক্ষতা 60%, তাহলে কি পুরোটা কাজে লাগবে না 60% কাজে লাগবে?
তাহলে যদি কর্মদক্ষতা দেওয়া থাকে বা বের করতে বলে, তাহলে আমরা পি না লিখে লিখবো হলো ইটা পি। কর্মদক্ষতা যদি থাকে বা কর্মদক্ষতা যদি বের করতে বলে, তাহলে আমরা পি না ব্যবহার করে ব্যবহার করবো হচ্ছে ইটা পি। তখন আমরা পি ব্যবহার না করে ইটা পি ব্যবহার করব। তো আমরা জানি বিদ্যুৎ শক্তি তো তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে নাকি? বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে, রাইট? তাহলে এখন এই জায়গায় উৎপন্ন তাপ শক্তি এইচ, তাহলে এই জায়গায় দেখো তাপ শক্তি হলো এইচ আর বিদ্যুৎ শক্তি সমান পাইলাম হলো আই স্কয়ার আর টি, অর্থাৎ এইচ ইকুয়াল টু হলো আই স্কয়ার আর টি। তাহলে বলো তো দেখি আমরা এইচ ইজ প্রপোর্শন লিখতে পারবো আই স্কয়ার, তো এইচ ইজ প্রপোর্শন লিখতে পারবো আর, এইচ ইজ প্রপোর্শন লিখতে পারবো টি। কখন সমানুপাতিক চিহ্ন বসে? যখন বাকিগুলা কনস্ট্যান্ট হয়। তাহলে এখানে কি কি কনস্ট্যান্ট জানো? সমানুপাতিক চিহ্ন তখনই বসে যখন বাকিগুলা কনস্ট্যান্ট হয়। মাসুমা লামিশা তোমার কি গুলাই যাচ্ছে? তাহলে যখন আর আর টি কনস্ট্যান্ট, আর আর টি কনস্ট্যান্ট, এইচ ইজ প্রপোর্শন আর কখন লিখতে পারবো? যখন বাকি দুইটা, বাকি দুইটা মানে কি আই আর টি কনস্ট্যান্ট, আই আর টি কনস্ট্যান্ট। আর এইচ ইজ প্রপোর্শন টি লিখতে পারবো যখন আই আর আর কনস্ট্যান্ট। তো এই জায়গায় এটা হলো জুলের তাপীয় ক্রিয়ার প্রথম সূত্র। তাহলে এগুলো হলো জুলের সূত্র, জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। তাহলে জুলের তাপীয় ক্রিয়ার এটা হলো প্রথম সূত্র, এটা জুলের তাপীয় ক্রিয়ার দ্বিতীয় সূত্র, এটা জুলের তাপীয় ক্রিয়ার তৃতীয় সূত্র। তাহলে বলো এগুলো কি মুখস্থ করতে হবে? তাহলে আমরা কিন্তু জুলের তাপীয় ক্রিয়ার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র তিনটাই বুঝে গেছি, রাইট? হ্যাঁ, তিনটাই কিন্তু বুঝে গেছি। তাহলে প্রথম সূত্র যদি জ্ঞানমূলকে আসে কি লিখবা? জ্ঞানমূলকে যদি প্রথম সূত্র আসে তাহলে কি লিখবো? যে কোন নির্দিষ্ট সময়ে কোন পরিবাহী রোধ অপরিবর্তিত থাকলে, কোন নির্দিষ্ট সময়ের কোন পরিবাহী রোধ অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। রাকিব বলছো অনলাইনে না আসলে এগুলো হয়তো পেতাম না, এখন পাইছো, এখন ভালো করে শেখো যাতে ভুলে না যাও যে কোন নির্দিষ্ট সময়ে পরিবাহী রোধ অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ প্রবাহের বর্গের সমানুপাতিক। তাহলে এটা কি বলতে হবে? দ্বিতীয় সূত্র কি বলতে হবে? কোন নির্দিষ্ট সময়ে পরিবাহীর প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে, কোন নির্দিষ্ট সময়ে পরিবাহীর প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ তার রোধের সমানুপাতিক। কোন নির্দিষ্ট সময়ে প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ তার রোধের সমানুপাতিক। ঠিক আছে? তাহলে এখন এগুলা কি মুখস্থ করতে হবে না নিজ থেকে বলতে পারবা? মুখস্থ করা লাগবে না নিজ থেকে বলতে পারবো? নাজমুল হুদা রানা বলছো, আবার বলেন ভাই। এই যে এখানে এই দুটা, যে দুটা কনস্ট্যান্ট বলবা এরা কনস্ট্যান্ট থাকলে, এটা অপরিবর্তিত থাকলে। রানা, তাহলে কোন পরিবাহীর রোধ এবং তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে, কোন পরিবাহীর রোধ এবং তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ ওই সময়ের সমানুপাতিক। পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ ওই সময়ের সমানুপাতিক। পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ ওই সময়ের সমানুপাতিক। তো এখন আমরা ছোট ছোট কিছু প্রবলেম সলভ করব। কোন পরিবাহী প্রবাহ মাত্রা 3 গুণ করা হলে উৎপন্ন তাপ, তাহলে উৎপন্ন তাপ তো হচ্ছে আই স্কয়ার আর টি। তাহলে প্রবাহ যদি 3 গুণ হয়, তাহলে এখানে তুমি কি পাইলা? এইচ ইজ প্রপোর্শন আই স্কয়ার। তাহলে প্রবাহ যদি 3 গুণ হয় তাহলে উৎপন্ন তাপ হবে কয় গুণ? প্রবাহ 3 গুণ হলে উৎপন্ন তাপ হবে কত গুণ? প্রবাহ 3 গুণ হলে উৎপন্ন তাপ হবে অবশ্যই 3 স্কয়ার গুণ, তার মানে 9 গুণ। তার মানে আমাদের ফর্মুলাটা জানতে হবে যে এখানে কি ঘটনা ঘটে।
কোন পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কেমন? কোন পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কেমন? মজার ব্যাপার দেখো, উৎপন্ন তাপের সাথে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো সম্পর্ক আছে? স্বাভাবিক সেন্সে উৎপন্ন তাপের সাথে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো সম্পর্ক আছে? নাই। কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর এর মধ্যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে না নাই? দেখেন, আর এর মধ্যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে না নাই? তাহলে h ইকুয়াল টু হবে i স্কয়ার, এটা হবে রো l বাই a ইনটু t। h এর সাথে a এর সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। h এর সাথে a এর সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। তাহলে এখানে বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 3 গুণ হয় তাহলে উৎপন্ন তাপ কত গুণ হবে বলো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 3 গুণ হয় তাহলে উৎপন্ন তাপ কত গুণ হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 3 গুণ হলে উৎপন্ন তাপ কত গুণ হবে? তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 3 গুণ হলে উৎপন্ন তাপ হবে 1/3 গুণ। তাহলে আমাদের উৎপন্ন তাপ হবে 1/3 গুণ। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি ভাইয়া? আমাদের পরের প্রশ্ন দেখো, দেখো h সমান দুটা জিনিস লেখা যায়। h সমান যেমন i স্কয়ার rt লেখা যায়, h ইকুয়াল টু vit ও লেখা যায়। মনে রাখবা শ্রেণী সমবায়ে i কনস্ট্যান্ট, শ্রেণীর সমবায়ে মনে রাখবা, এটা একটু কাজে লাগবে, আমরা সামনে পড়ব। i কনস্ট্যান্ট সমান্তরাল সমবায়ে v কনস্ট্যান্ট। সমানুপাতিক চিহ্ন কার পরিবর্তে লেখা যায় বলো? অনেকবার বলছি, পুরো জিনিসটা লিখবেন। সমানুপাতিক চিহ্ন কার পরিবর্তে লেখা যায়? সমানুপাতিক চিহ্ন কার পরিবর্তে লেখা যায় বলো দেখি? সমানুপাতিক চিহ্ন কার পরিবর্তে লেখা যায়? কেউ লিখতেছে হলো সমান, কেউ লিখতেছে ধ্রুবক। আচ্ছা, কিন্তু আবার অনেকে সঠিকটাই লিখতেছো, সমান এবং ধ্রুবক চিহ্নের পরিবর্তে সমানুপাতিক চিহ্ন। ভাইয়া এই দেখো এখানে আরেকটা জিনিস দেখো, v স্কয়ার বাই r ইনটু t। কারণ এখানে v স্কয়ার বাই r ইনটু t ও লেখা যায়। একটা সমীকরণ বলতেছে h is proportion r, আর একটা সমীকরণ বলতেছে h is proportion 1/r। বলেন তো দেখি কোনটা সত্য? সবাই আমাকে বলেন। এই সমীকরণ বলতেছে h is proportion r, এই সমীকরণ বলতেছে h is proportion 1/r। কোনটা সত্য? বুঝতে হবে, কিন্তু বুঝতে হবে, কোনো তাড়াহুড়া নয়, আমরা আস্তে আস্তে বুঝবো। তাহলে কোনটা সত্য ভাইয়া? 1 নম্বরটা সত্য না 2 নম্বরটা সত্য? আসলে দুইটাই সত্য। তাহলে বুঝতে হবে যে কখন কোনটা সত্য। তাহলে h is proportion r তখনই লেখা যাবে যখন i কনস্ট্যান্ট, আর h is proportion 1/r তখনই লেখা যাবে যখন v কনস্ট্যান্ট। ভাই এটা কোন সমবায়? ভাই আমরা কোন সমবায় যুক্ত করছি বলো? আমরা কোন সমবায় যুক্ত করছি? কোন সমবায় যুক্ত করছি বলো? কোন সমবায় যুক্ত করছি? শ্রেণী সমবায় যুক্ত করছি। শ্রেণী সমবায় কি কনস্ট্যান্ট? শ্রেণী সমবায়ে কি কনস্ট্যান্ট? তাহলে এখান থেকে তো আসছে এইটা, তাহলে শ্রেণী সমবায় হলো i কনস্ট্যান্ট। তাহলে কোনটা সঠিক? 1 নম্বরটা সঠিক না 2 নম্বরটা সঠিক বলেন? তাহলে কোনটা সঠিক? তাহলে এইটা সঠিক, মানে এটা তাহলে লেখা লাগবে, কারণ i কনস্ট্যান্ট হলে এটা লেখা যাবে। 1 নম্বরটা সঠিক। তাহলে h is proportion r, তাহলে এখানে বলছে উৎপন্ন তাপের অনুপাত 16:1। তাহলে এখানে কিসের পরিবর্তন দেয়া আছে? ব্যাসের অনুপাত বের করতে বলছে। তাহলে r ইকুয়াল টু রো l বাই a। এর মধ্যে কি আছে বলো? এর মধ্যে আছে পাই ইনটু d বাই 2 হোল স্কয়ার।
বলেন পাই ইন্টু ডি বাই টু হোল স্কয়ার। তাহলে পাই ইন্টু ডি বাই টু হোল স্কয়ার এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? তাহলে এখানে তো এইচ এর সাথে সম্পর্ক কার? এইচ এর সাথে সম্পর্ক হলো ডি এর। তাহলে আমাদের এখানে সম্পর্ক হলো এইচ এর সাথে ডি এর সম্পর্ক। তাহলে এইচ ইজ প্রপোর্শন আমরা কি বলতে পারি? 1 বাই ডি স্কয়ার বলতে পারি না? এইচ ইজ প্রপোর্শন হলো 1 বাই ডি স্কয়ার। তাহলে এখানে ডি স্কয়ার ইজ প্রপোর্শন হলো 1 বাই এইচ। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? তাহলে ডি ইজ প্রপোর্শন হলো রুট ওভার 1 বাই এইচ। ডি ইজ প্রপোর্শন হলো রুট ওভার 1 বাই এইচ। তাহলে খেয়াল করো ভাইয়া, যেহেতু এটা ব্যস্তানুপাতিক, একটু একটু মাথা সমানুপাতিক হইলে যে এরকম থাকলে যদি আমরা যেভাবে আছে এইভাবে লিখতাম, 16:1 এ লিখতাম। যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে এটা 1:16 লেখা উচিত না? বলেন, যেহেতু এটা ব্যস্তানুপাতিক তাহলে তো এটা উল্টে যাবে, তাই না? উল্টে যাবে। তাহলে উল্টে গেলে এটা আমরা 16:1 না লিখে যেহেতু ব্যস্তানুপাতিক আছে তাই 1:16 লিখছি। তাহলে 1:4 কি অনেক বড় অঙ্ক অনেক ছোট হয়ে যায় না? দেখো তো, আমরা কিন্তু কোনো শর্টকাট শিখি নাই, কিছুই শিখি নাই, বাট অনেক বড় অঙ্ক, প্যাঁচানো অঙ্ক অনেক ছোট করে ফেলছি, রাইট? দেখো, আর তুমি যদি বলো যে না ভাই আমরা এভাবে করবো না, কোনো সমস্যা নাই, তাহলে তুমি কি করতে পারো? 1 বাই, এখানে এইচ এর মান কত? এইচ এর মান হলো 16/1, তার মানে 1/4/1, তার মানে আমাদের ফাইনাল রেজাল্ট আসবে হলো 1/4, তার মানে 1:4। যেভাবে খুশি করো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি ভাইয়া? আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক, তাহলে এখানে আমরা আপাতত এটা জেনে রাখি যে রোধ R ইকুয়াল টু রো এল বাই এ, তার মানে R ইজ প্রপোর্শন 1 বাই এ ইজ প্রপোর্শন হলো 1 বাই আর স্কয়ার বা ডি স্কয়ার। এটা আমরা অনেকবার দেখাইছি, আমি আর বারবার দেখাইতে চাই না। এর পরিবর্তে লেখা যাবে পাই আর স্কয়ার বা পাই ডি বাই টু হোল স্কয়ার। তো এখন আমার যেটা কোশ্চেন, খুব ভালো করে বুঝিও ভাইয়া, এখানে বলছে যদি দুইটা শাখায় বিভক্ত করি, এরকম যদি দুইটা শাখায় বিভক্ত করি তার মানে কোন সমবায় যুক্ত করা হলো বলেন? একটা তারকে যদি এরকম আমরা দুইটা শাখায় বিভক্ত করি তার মানে এটা কোন সমবায়ের মতো? বলেন, যদি দুইটা শাখায় বিভক্ত করি তাহলে এটা কোন সমবায়ের মতো? সমান্তরাল সমবায়ের মতো। তাহলে কি কনস্ট্যান্ট থাকবে? যেহেতু এটা সমান্তরাল সমবায়ের মতো তার মানে কি কনস্ট্যান্ট থাকবে? বিভব কনস্ট্যান্ট থাকবে। তাহলে বিভব যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা থেকে আসছে এইটা আর এটা থেকে আসছে হচ্ছে এইটা। তাহলে বলেন 1 নম্বরটা সত্য না 2 নম্বরটা সত্য? তাহলে বলেন 1 নম্বরটা সত্য না 2 নম্বরটা সত্য? কোনটা সত্য এবার? বিভব কনস্ট্যান্ট। তাহলে অবশ্যই আমাদের 2 নম্বরটা সত্য। আর যদি 2 নম্বরটা সত্য হয়, এখানে বের করতে বলছে শাখা দুটিতে উৎপন্ন তাপের অনুপাত, আর আমার এখানে বলছে রোধের অনুপাত। এইচ ইজ প্রপোর্শন হলো 1/r। তাহলে r এর ব্যস্তানুপাতিক, তাহলে आंसर কত হবে বলো? উৎপন্ন তাপ হবে রোধের ব্যস্তানুপাতিক, রোধের অনুপাত দেয়া আছে 3:4, ব্যস্তানুপাতিক, তাহলে কত হবে বলো? নিজের ব্রেন খাটায় বলো ভাই। রোধের অনুপাত দেয়া আছে কত? 3:4, আর এটা 1/r দেয়া আছে, তাহলে आंसर কত হবে বলো? কি কঠিন কিছু? যদি আমরা লজিক্যালি চিন্তা ভাবনা করি তাহলে কি কঠিন কিছু বলো? যে কোনো কিছু কি কঠিন না? দেখে দেখে आंसर বলা যায়, অথচ আমরা টেনশন করি। কেন টেনশন করব ভাইয়া? আমার লজিক জানা থাকলে টেনশন করার কোনো কারণ নাই।
আমরা পরে অঙ্কটা দেখি, অঙ্ক তোলার দরকার নাই, অঙ্ক তোলার দরকার নাই, তোমরা শুধু নাম্বার দিয়ে রাখো, অঙ্ক তোলার দরকার নাই, শুধু নাম্বার দিয়ে রাখো। আমি তো শীট দিয়েই দেবো, আমি শীট দিয়েই দিব। একটু আমাকে বলো, আমাকে একটু সুন্দর করে বলেন, এই জায়গায় বলছে একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি সুষমতারের ব্যাসের অনুপাত 1:3, তার দুটি শ্রেণী সমবায় যুক্ত করে তড়িৎ প্রবাহ করা হলো, উৎপন্ন তাপের অনুপাত শ্রেণী সমবায়। তাহলে বলেন 1 নম্বরটা সত্য হবে না 2 নম্বরটা সত্য হবে? শ্রেণী সমবায়। আরে ভাই এই ক্লাস কি রেকর্ড থাকবে নাকি? জিজ্ঞেস করার কিছু হইলো নাকি? সব ক্লাসে তো রেকর্ড থাকবে। মানে কিছু কিছু ছেলেবেলে ভাই কি জানি বলে, তোমার মনে করো হাগু আসছে, যাও তুমি হাগু দিয়ে আসো, এটাকে আমাকে জিজ্ঞেস করার দরকার আছে নাকি? সব ক্লাসে তো রেকর্ড থাকে, এটা আমার কাছে জাস্টিফাই করে নেওয়ার কি হলো? বুঝলাম না ভাই, মানে এই ধরনের কমেন্ট কেন করো? আল্লাহ কি মাথায় পুরাটাই গোবর দিয়ে বানাইছে? তোমরা তো পারছো। আমাকে বলো যে এই জায়গায় তাহলে কোনটা সত্য? 1 নম্বরটা সত্য। তাহলে এইচ ইজ প্রপোর্শন আর, আমাকে কি রোধের অনুপাত দেয়া আছে? আমাকে দেয়া আছে হলো ব্যাসের অনুপাত, রোধের অনুপাত দেয়া নেই, ব্যাসের অনুপাত। আর রোধের সাথে ব্যাসের সম্পর্ক কেমন? বর্গের ব্যাস অনুপাতিক। রোধের সাথে ব্যাসের সম্পর্ক হলো বর্গের ব্যাস অনুপাতিক। তাহলে এইচ ইজ প্রপোর্শন হবে 1/d²। রোধের সাথে ব্যাসের সম্পর্ক বর্গের ব্যাস অনুপাতিক। তাহলে আমাকে বলো উত্তর কত হবে? তাহলে কিন্তু উল্টায় নিতে হবে, তাই না? ব্যাস অনুপাতিক যেহেতু, এটা উল্টায় নিতে হবে, উল্টায় নিয়ে তার উপরে স্কয়ার করতে হবে। তাহলে ব্যস্ত অনুপাতিক যেহেতু, এই অনুপাতটাকে উল্টায় নিতে হবে, উল্টায় নিয়ে স্কয়ার করতে হবে, তাই না? তাহলে আনসার কত হবে সবাই লেখো। তাহলে আনসার কত হবে সবাই লেখো। আরে ভাই বর্গের ব্যস্ত অনুপাতিক, তামিমা মিথিলা একটু বুঝে বলেন। বাকি সবার হচ্ছে, তাহলে এখানে 1:3 না হয়ে যেহেতু ব্যস্ত অনুপাতিক, তাহলে এটা হবে 3:1, কিন্তু তার উপরে কি আছে? স্কয়ার, তাহলে দুটার উপরে স্কয়ার করে দাও। তার মানে আমাদের আনসার কত হবে? তাহলে আমাদের আনসার 9:1। সবাই বুঝতে পারছেন কিনা? 9:1 কি আপনারা কি এখন বুলেটের চাইতে ফাস্ট হয়ে গেছেন না? এই হিয়া বড় বড় অঙ্ক আর তোমরা কিন্তু দেখে দেখে সলভ করতে পারছো, বুলেটের চাইতে দ্রুত গতিতে। তো লজিক জানা থাকলে যে কোনো অঙ্ক তোমার কাছে কোনো ব্যাপার মনে হবে। আমাকে শুধুমাত্র লজিক বুঝতে হবে, সঠিক ওয়েতে চিন্তা করতে হবে, সঠিক উপায়ে একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? তো আমরা পরের প্রশ্ন, একটি 220 ভোল্ট মিটার 110 ভোল্ট লাইনে ব্যবহার করা হলে এর উৎপন্ন তাপ পূর্বের কত গুণ হবে? এই জায়গায় তুমি খেয়াল করো, একটা 220 ভোল্ট মিটার 110 ভোল্ট লাইনে ব্যবহার করা হলে উৎপন্ন তাপ পূর্বের কত গুণ হবে? তাহলে এখানে H = v²/r * t।
সুজন, সুমায়া সুলতানা, সুমায়া তাসনিম, তামিমা মিথিলা, উর্মি, আইনস্টাইনের নাতি, রাকিব, কি খবর তোদের সবার? আমরা কি নিউটনীয় বলবিদ্যার ক্লাসগুলো কমপ্লিট করছি? নিউটনীয় বলবিদ্যার ক্লাসগুলো কি সবাই কমপ্লিট করছে? তোমরা নিউটনীয় বলবিদ্যার ক্লাসগুলো সবাই কমপ্লিট করবা, তারপর যেগুলো প্রবলেম হবে আমি সেগুলো লাইভ ক্লাসে সলভ করে দিব। বাট আপনি ক্লাস কমপ্লিট করবেন না, আপনার সাথে আমার কোনো কথা নাই। বুঝতে পারছেন? যারা ক্লাস শেষ করেন নাই তারা আগে ক্লাস কমপ্লিট করবেন। যারা কথাই মানে না তাদের কথা আমার শোনার দরকার নেই। কারা কারা কমপ্লিট করি নাই? আজকে কমপ্লিট করে ফেলবে। তাহলে দেখো এইচ ইজ প্রপোর্শন হবে ভি স্কয়ার। এখন আমাকে বলো তো দেখি এখানে বিভব কেমন হয়ে গেছে? বলেন এখানে বিভব কেমন হয়ে গেছে? আরেকজন আছে মগা, মগা কমেন্ট করছে, দেখ কি কমেন্ট করছে আমি তোদের একটু পরে শোনাই। যে ভাই এই ক্লাসটা কষ্ট করে টাইম বের করে লাইভ নিতে অনেক ভালো লাগতো। নষ্ট ছেলে, তোমাকে যে কয়েকবার বললাম যে তুমি ক্লাসগুলো কমপ্লিট করবেন, করে কোনো প্রবলেম থাকলে আমি সলভ করে দেবো, কথাটা ভালো লাগে? এইচ ইজ প্রপোর্শন ভি স্কয়ার। এখন আমাকে বলো বিভব কেমন হয়ে গেছে? 220 ভোল্ট থেকে 110 ভোল্ট হয়ে গেছে। তার মানে বিভব কি অর্ধেক হয়ে গেছে না? বিভব কি অর্ধেক হয়ে গেছে না ভাইয়া? তাহলে বিভব যদি অর্ধেক হয় তাহলে এটা হয়ে যাবে হাফ স্কয়ার, তার মানে 1/4। উৎপন্ন তাপ হবে 1/4। সবাই বুঝতে পারছে কিনা? অথবা তুমি এইভাবে বের করতে পারো, এখানে V1/V2 ইকুয়াল টু 220/110, তাই না? তাহলে H1/H2 এটা সমান কি হবে? এটাও যেভাবে আছে সমানুপাতিক, যেহেতু এটাও উপরে এটাও উপরে, তাহলে এটাও যেভাবে লিখবা এটাও সেভাবে লিখতে হবে। কিন্তু যদি এরকম হইতো, ধরো P is proportion 1/V, তাহলে এটা যদি তুমি 1/2 লেখো, তাহলে যেহেতু এটা ব্যস্তানুপাতিক তাহলে এটা হবে 2/1। মানে ব্যস্তানুপাতিক থাকলে এটা যেরকম এটা লিখবা তার উল্টা। ব্যস্তানুপাতিক থাকলে দেখো এটা যেহেতু 1/2 তাহলে এটা হবে 2/1। আর যদি দুটাই উপরে থাকে সমানুপাতিক হয় তাহলে এটা যেরকম এটাও সেরকম। তো এটার উপরে স্কয়ার আছে, আমরা এখানে স্কয়ার। বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে আগে নিশ্চিত করো। সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে আগে নিশ্চিত করো। তাহলে তুমি খেয়াল করো, তাহলে এটার आंसर কত? 1/2 হোল স্কয়ার। তার মানে এটা কত? 1/4। 1/4। তো একদম কিন্তু সহজ জিনিস। কিছু ম্যাজিক দেখাতে চাই, দেখবা? কিছু ম্যাজিক দেখাইতে চাই, দেখবেন নাকি? ভাইয়া শুনো,
আমরা প্রতিদিন কি জানি বলে 2.5 থেকে 3 ঘন্টা ক্লাস করি। তোমার কি মনে হয় যে হচ্ছে এর চাইতে বেশি ক্লাস করা তোমার জন্য ভালো এই শেষ সময়ে, তোমাদের যে কয়দিন সময় আছে? হুম, তোমাকে তো নিজে করতে হবে, নিজের প্রবলেম সলভ করতে হবে, অন্যান্য সাবজেক্ট আছে। তো আমি তোমার যদি যেগুলা রেকর্ড দেই সেগুলা তুমি যদি করে ফেলো, তাহলে কিন্তু আমাদের এই যে লাইভ ক্লাসের ডিউরেশনটা আমরা দেখা গেছে যে হচ্ছে এটা তখন আমার এটা লাইভে পড়ানো লাগলো না, আমি তোমার অন্য প্রবলেমটা সলভ করতে পারবো। রাইট? বলেন, আমি আপনাকে যে ক্লাসগুলা দেই সেটা যদি আপনি করে ফেলেন, তাহলে কিন্তু লাইভে আপনার প্রবলেম সলভ করা মানে ওই প্রবলেমগুলো সলভ করানো লাগবে না। তাহলে আমি কিন্তু আপনাকে বেশি শেখাইতে পারবো। আর আপনি যদি না করেন তাহলে আমি পরবর্তীতে দিব না, আপনার ওই প্রবলেমের জায়গাগুলো প্রবলেমের থেকে যাবে। তুমি যাই কিছু বলো, আমি কি এই যে 15টা ক্লাসে ফুল ফিজিক্স পড়ায় শেষ করতে পারবো? আমি কি এরকম সুপারম্যান? আমি তোমাকে বেশি সময় কম সময় বেশি জিনিস পড়াইতে পারি, এটা সত্য। বাট আমি কি এই লেভেলের সুপারম্যান যে হচ্ছে আমি বললাম এর মধ্যে তোমার সব ফুল সিলেবাস হয়ে যাবে? এটা তো না। তাহলে তোমাকে কি করতে হবে? আমাকে পড়ানোর সুযোগ দিতে হবে। কিভাবে পড়ানোর সুযোগ দিতে হবে? আমি যদি তোমার আগ্রহ দেখি, আমি মাঝে মাঝে কিছু রেকর্ডেড ক্লাস দিব। যেমন একজন বলছো কিরশফের সূত্র দেখান। এখন দেখো ভাইয়া, এখানে কিরশফের সূত্র নিয়ে যদি আমি আলোচনা করতে চাই, কিরশফের সূত্র, মেশ রুল, আমার এটা নিয়ে আমার 2.5-3 ঘন্টার ক্লাস লাগবে। তোমাকে যদি পারাইতে হয়, সলভ করাইতে হয় আরো জিনিস, এটা 2-2.5 ঘন্টা ক্লাস লাগতে পারে। আবার এগুলার যদি আমি সিকিউ সলভ করতে চাই, বাট এই সময়টা কি আসলে আছে আমাদের? দেখো, তো এখন তোমার আগ্রহ থাকলে আমি কি বলছি, আমি তোমাদেরকে একটা 50 মিনিটের 40-45 মিনিটের একটা রেকর্ড ক্লাস দিয়ে দিব। তো রেকর্ড ক্লাস দিয়ে দিব, তাহলে যার যার প্রবলেম আছে কিরশফের সূত্রে, তাহলে সে ওই কিরশফের সূত্রের বেসিক এ টু জেড কমপ্লিট করে নিতে পারবে, তাই না? তো আমি তোমাদেরকে এভাবে হেল্প করতে পারি। বাট এই জায়গায় এইভাবে তোমাকে আমাকে সহযোগিতা করতে হবে। আমি নিউটনীয় বলবিদ্যা তোমাকে ফুল সবগুলা বোর্ড কোশ্চেন সলভ করে দিছি। ওইখানে আমি যেগুলা লাইভে পড়াইতাম তার চেয়ে আরো সুন্দরভাবে গোছালো এতে রেকর্ডেড ক্লাসে ভালো পড়ানো যায়। কেন ভালো পড়ানো যায়? কারণ আমি ওইগুলো আগেই প্ল্যান করে রাখি, আমি এই কথাগুলো বলবো, এভাবে সলভ করব। লাইভ ক্লাসে যে সব প্ল্যান মাফিক হয় ব্যাপারটা তো এরকম না। তো তোমরা যদি নিজেরা নিজেদের ভালো না বুঝো, তাহলে আমার বুঝে লাভ আছে? হুম, বলেন। তাহলে এই অঙ্কগুলো আমরা একটু দেখি। এই অঙ্কগুলো আমরা একটু দেখি। হুইটস্টোন ব্রিজ। তো এখানে যখন বলবে চতুর্থ বাহুতে কত ওহম রোধ, চতুর্থ বাহুতে কত ওহম রোধ স্থাপন করলে ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে, তাহলে এখানে চতুর্থ বাহু তো দেয়াই নেই, আমাদের কোনো সমস্যা নাই। তুমি যে কোনো দুইটা নিয়ে কাজ করো, হয় 4-8 নিয়ে কাজ করো, নাহলে 4-16 নিয়ে কাজ করো। তোমাকে একই দিকে যাইতে হবে, হয় তুমি সামনের দিকে যাবা, নাহলে পিছনের দিকে আসবা। তো চতুর্থ বাহু তো সামনের দিকে, তাহলে এখানে পিছনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। চতুর্থ বাহু সামনের দিকে, তাহলে পিছনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে 4-8 কত গুণ হলো বলো? 4-8 কত গুণ হলো? দ্বিগুণ। তাহলে 16 কত গুণ হবে? দ্বিগুণ হবে। তাহলে 16 দ্বিগুণ হলে দেখো, এটাও যেহেতু সামনের দিকে গেছে, এটাও আমি সামনের দিকে গেছি, তাহলে 16 দ্বিগুণ হলে কত হবে? 32। তাহলে আনসার হবে 32 ওহম। তাহলে আনসার হবে 32 ওহম। 32 ওহম। তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া আমি এই দুটো নিয়ে কাজ করব না, আমি এই দুটো নিয়ে কাজ করব, সমস্যা নাই। তাহলে দেখো 4-16 কত গুণ হলো? 4 গুণ। তাহলে 8 কত হবে? 8 কত হবে? 4-16 4 গুণ, তাহলে 8ও হবে 4 গুণ। তাহলে 8 4 গুণ হলে আনসার কত হয়? 8 4 গুণ হলে আনসার হয় 32। 8 4 গুণ হলে আনসার হয় 32। এবার খেয়াল করো, যা পাবো তা
বেশি হলে নরমাল বিয়োগ শ্রেণী, কম হলে ইনভার্স বিয়োগ সমান্তরাল। এই পর্যন্ত সবাই আগে তুলে ফেলে, সবাই এই পর্যন্ত তুলে ফেলে, এই পর্যন্ত তুলে ফেলে, এই পর্যন্ত তুলে ফেলি। সবাই তুলছে? তোলা কমপ্লিট হয়ে গেলে সবাই লেখো ডান। তোলা কমপ্লিট হয়ে গেলে সবাই লেখো ডান। এখন তোমার বই বড় বড় অঙ্কগুলো আমরা সলভ করি। ভাইয়া কোন বাহুতে যুক্ত করতে বলছে বলো তো? সবাই আমাকে বলো কোন বাহুতে যুক্ত করতে বলছে? 8 ওহম, 12 ওহম, 16 ওহম, 20 ওহম। কোন বাহুতে যুক্ত করতে বলছে? চতুর্থ বাহুতে। চতুর্থ বাহুতে যুক্ত করতে বলছে। তাহলে চতুর্থ বাহু আপাতত তুমি ঢেকে রাখো, চতুর্থ বাহুর দরকার নেই। মানে যে বাহুতে যুক্ত করতে বলবে সেটা আপাতত তুমি ঢেকে রাখো, তুমি আঙ্গুল দিয়ে এরকম করে আঙ্গুল দিয়ে ঢেকে রাখো। এবার তুমি খেয়াল করো 8 দেখো, আর তোমাকে দেখো যে কোনটাই গুণ বের করা সহজ। 8 16 কয় গুণ হলো? 8 16 কত গুণ হলো? দ্বিগুণ। দ্বিগুণ। তাহলে 12 কত গুণ হবে? তাহলে 12 হবে দ্বিগুণ। তাহলে 12 দ্বিগুণ হলে কত হবে বলো? সবাই আমাকে বলো 12 তাহলে দ্বিগুণ হলে কত হবে? তাহলে 12 দ্বিগুণ হলে কত হবে? তাহলে 12 দ্বিগুণ হলে হবে 24। তাহলে আমি পাইলাম হলো 24, আমি পেলাম হচ্ছে 24, আর আছে হলো 20। তাহলে যা পেলাম, যা পেলাম, আচ্ছা যা পেলাম তা কি বেশি না কম? পাইছি হলো 24, আছে হলো 20। যা পেলাম তা বেশি না কম? যা পেলাম তা বেশি। তাহলে বেশি হলে কি করবেন? নরমাল বিয়োগ করবেন। নরমাল বিয়োগ করবেন। তাহলে 24 আর 20 এর নরমাল বিয়োগ করলে কত হয়? 4। তাহলে 24 আর 20 এর নরমাল বিয়োগ করলে হয় 4। তাহলে 4 ওহম কিসে যুক্ত করতে হবে? 24 আর 20 এর নরমাল বিয়োগ করলে হয় 4, তাহলে 4 ওহম কিসে যুক্ত করতে হবে? শ্রেণীতে যুক্ত করতে হবে। বেশি হলে নরমাল বিয়োগ, শ্রেণীতে যুক্ত করতে হবে। তাহলে 4 ওহম শ্রেণীতে যুক্ত করতে হবে। কেমন লাগলো? কেমন ফিল করতেছেন? হ্যাঁ, তাহলে খেয়াল করো যে এই জায়গায়, তাহলে এখানে 8 16 দ্বিগুণ হয়েছে, তাহলে 12 কত হবে? 24। তো আমার আছে কত? আছে হলো 20। হ্যাঁ, আছে হলো 20। তার মানে যা পেলাম তা বেশি। বেশি হলো নরমাল বিয়োগ। নরমাল বিয়োগ করলে কত হয়? 24 থেকে 20 বাদ দিলে হয় 4। তাহলে 4 ওহম শ্রেণীতে যুক্ত করতে হবে। অনেকে বলবা যে ভাই 8 12 নিলে হবে না? হবে। 8 12 কত গুণ হয়েছে? 1.5 গুণ হয়েছে। তাহলে 16 কত গুণ হবে? 1.5 গুণ হবে, 1.5 গুণ হবে। 1.5 গুণ হবে মানে কত? 16 এর 1.5 গুণ হলো 24। তো তুমি তো সেটা নিয়েই কাজ করবা। তুমি সেটা নিয়েই কাজ করবা যেটাতে তোমার অঙ্ক সহজ হবে। তাহলে এবার 10 8 20 32,
এবারও কোন বাহুতে যুক্ত করতে বলছে? 10, 8, 20, 32। এবারও কোন বাহুতে যুক্ত করতে বলছে? সবাই আমাকে বলে, এবারও কোন বাহুতে যুক্ত করতে বলছে? এবারও কোন বাহু? চতুর্থ বাহুতে যুক্ত করতে বলছে। তাহলে চতুর্থ বাহু আঙ্গুল দিয়ে অফ করো। তাহলে 10, 20, তাহলে 8 কত হবে বলো? 10, 20 দ্বিগুণ, তাহলে 8 কত হবে? 10, 20, তাহলে 8 কত হবে? 8 হবে আমাদের 16। 16 হবে, 8 হবে আমাদের 16। তাহলে যা পেলাম তা কি বেশি না কম? পাইসি হলো 16 আর আছে হলো 32। তাহলে যা পেলাম তা, বলেন, যা পেলাম তা কম। তাহলে যা পেলাম তা হচ্ছে কম। তাহলে কম হলে কেমন বিয়োগ করতে হবে? কম হলে কেমন বিয়োগ করতে হবে? ইনভার্স বিয়োগ। ইনভার্স বিয়োগ কেমনে বের করে? তাহলে 16 থেকে 32 বিয়োগ করতে হবে। ইনভার্স বিয়োগ করার নিয়মটা হলো উপরে হলো গুণফল, নিচে হলো বিয়োগফল। তাহলে উপরে হলো 16 আর 32 এর গুণফল, নিচে হলো 16 আর 32 এর বিয়োগফল। বুঝতে পারছো কিনা? যেমন 3 আর 6 এর ইনভার্স বিয়োগ কেমনে? 3 আর 6 এর ইনভার্স বিয়োগ মানে 3 ইনভার্স মাইনাস 6 ইনভার্স, এই ইনভার্স করার পরে আরেকবার হোল ইনভার্স। তো এটা সহজে করার নিয়মটা কি? সহজে করার নিয়ম হলো উপরে হলো গুণফল, নিচে হলো বিয়োগফল। উপরে হলো গুণফল, নিচে হলো বিয়োগফল। তাহলে আমাদের কত আসছে? তাহলে আমাদের আসছে 16 ইনটু 32 বাই 16। তাহলে কত ওহম বলো? 16 16 কাটা 32 ওহম। তাহলে 32 ওহম কিসে যুক্ত করতে হবে বলো? তাহলে 32 ওহম কিসে যুক্ত করতে হবে? 32 ওহম কিসে যুক্ত করতে হবে? সমান্তরালে যুক্ত করতে হবে। তা তুমি চিন্তা করে বলো তো দেখি, তোমার 3 পাতার অঙ্ক দেখে দেখে বলা যাচ্ছে না? এক লাইন ক্যালকুলেশন করে বলা যাচ্ছে না? বলেন, 3 পাতার অঙ্ক এক লাইন ক্যালকুলেশন করে বলা যাচ্ছে কিনা? এটা বের করেন তো দেখি, আনসার কত হবে? চতুর্থ বাহুতে বলছে, চতুর্থ বাহু, চতুর্থ বাহু, চতুর্থ বাহু বলছে 100 300 24 60। তাহলে 100 300 24 60, 100 300 24 60। তাহলে 100 এর সাথে 300 24 এর সাথে কত হবে? তার আনসার কত হবে? তাহলে আনসার কত হবে বের করো। তাহলে 12 ওহম কিসে যুক্ত করতে হবে এটা তো বলো নাই। 12 ওহম কিসে যুক্ত করতে হবে? তাহলে 12 ওহম ভাই বেশি হলে নরমাল বিয়োগ শ্রেণীতে যুক্ত করতে হয়, তাই না? তাহলে 12 ওহম কিসে যুক্ত করতে হবে? শ্রেণীতে যুক্ত করতে হবে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? আরে ভাই বেশি হলে, এখানে বেশি হলে কিসে বিয়োগ করতে হয়? বেশি হলে নরমাল বিয়োগ করতে হয়, শ্রেণীতে যুক্ত করতে হয়। 100 300 3 গুণ 24 কত হবে? 72। তার মানে যা পেলাম, যা পেলাম সেটা তো বেশি, 72 বেশি। তাহলে বেশি হলে কিসে যুক্ত করতে হবে? সিফাত।
বেশি হলে কিসে যুক্ত করতে হবে? শ্রেণীতে। কত ওহম? 72 আর 20 এর নরমাল বিয়োগফল কত? 72 আর 20 এর নরমাল বিয়োগফল হলো 12, আর 12 ওহম শ্রেণীতে যুক্ত করতে হবে। এবার আমরা আরেকটা জিনিস শিখবো, দেখো আরেকটা লজিক শিখবো। তোমরা একটা লাইন লিখবা, সবাই লেখো সুন্দর করে। শ্রেণী সমবায় রোধ বার। এখানে বাড়লে নরমাল যোগ, যোগ কমলে ইনভার্স। দেখো সমমানের রোধের ক্ষেত্রে দেখো সমমানের এখানে রোধ আর ধারক উল্টা, রোধ ও ধারক উল্টা, তার মানে রোধ ইজ প্রপোর্শন হবে 1/ধারক। এখন 4 আর 5 এর ইনভার্স যোগ বলতে কি বোঝায়? 4 আর 5 এর নরমাল যোগ মানে হলো 4 + 5, আর ইনভার্স যোগ মানে হলো 4 ইনভার্স যোগ 5 ইনভার্স। মানে ইনভার্স করার পরে আবার কি করতে হবে? হোল ইনভার্স করতে হবে। ইনভার্স করার পরে আবার হোল ইনভার্স করতে হবে। যেমন আমি যদি বলি 20 5 3, এই তিনটার ইনভার্স যোগ মানে কি? এই তিনটার ইনভার্স যোগ মানে কি? 20 ইনভার্স যোগ 5 ইনভার্স যোগ 3 ইনভার্স, তারপরে হবে হোল ইনভার্স। সবাই ইনভার্স যোগ ব্যাপারটা বুঝতে পারছো কিনা বলো? ইনভার্স যোগ ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা? ইনভার্স যোগ মানে সবগুলা ইনভার্স করার পরে আবার হোল ইনভার্স করা। তবে দুইটা রাশির ক্ষেত্রে সহজে ইনভার্স যোগ বের করার একটা নিয়ম আছে। যেমন 3 আর 6 এর ইনভার্স যোগ মানে কি? 3 ইনভার্স যোগ 6 ইনভার্স যোগ হোল ইনভার্স। 3 ইনভার্স যোগ 6 ইনভার্স হোল ইনভার্স, এটার মান তো আমরা বের করতে পারবো, ক্যালকুলেটরে দিলেও একবারে বের হয়ে আসবে। তো ক্যালকুলেটরে এই অঙ্ক করার জন্য, ইনভার্স যোগ করার জন্য তুমি আগে ব্র্যাকেট দিয়ে শুরু করবা। আগেই ব্র্যাকেট দিয়ে শুরু করবা, লিখবা 3 ইনভার্স লিখবা যোগ 6 ইনভার্স লিখবা, লেখার পরে ব্র্যাকেট ক্লোজ করবা, তারপর আবার ইনভার্স লিখবা। তোমার ক্যালকুলেটরে কিন্তু ইনভার্স আছে, তোমার ক্যালকুলেটরে ইনভার্স আছে, একবারে ইনভার্স করে ফেলবা। আর এই দুইটা রাশির ইনভার্স যোগ করার নিয়মটা কি? দুইটা রাশির ইনভার্স যোগ করার নিয়ম হলো উপরে গুণফল নিচে যোগফল। দুইটা রাশির ইনভার্স যোগ করার নিয়ম উপরে গুণফল নিচে যোগফল। তার মানে এখানে উপরে হলো গুণফল, নিচে হলো যোগফল। তার মানে 18/9 = কি? তাহলে বলো তো দেখি 20 আর হলো 5 এর ইনভার্স যোগ কত হবে? বলেন 20 আর 5 এর ইনভার্স যোগ কত হবে? বের করো তো দেখি। 20 আর 5 এই দুটো রাশির ইনভার্স যোগ কত হবে? 20 আর 5 এর ইনভার্স যোগ কত হবে? তাহলে উপরে হলো গুণফল, নিচে হলো যোগফল। বুঝতে পারছেন? তাহলে উপরে নিচে হলো গুণফল, উপরে হলো যোগফল। তার মানে 4। সুমাইয়া তাসনিম ভুল হয়েছিল, আশা করি নিজের ভুলটা ধরতে পারছো। তো এখন খেয়াল করো,
তুমি শুধু মনে রাখবা, একটা লাইন লিখবা, মনে রাখবা শ্রেণী সমবায় রোধ বাড়ে, শ্রেণী সমবায় রোধ বাড়ে। এখানে এন দ্বারা বুঝাইছে সংখ্যা, সংখ্যা মানে কত? 3 4 5। এই 3 4 5 এগুলো দ্বারা যদি গুণ করি তাহলে মানটা আগের সাথে বড় হবে না ছোট হবে? যে কোনো সংখ্যাকে আমরা যদি নাম্বার মানে সংখ্যা কয়টা 3 4 5 এগুলো দ্বারা গুণ করি তাহলে মানটা কি বড় হবে না ছোট হবে? বলো, মানটা কি বড় হবে না ছোট হবে? বড় হবে। তাহলে বড় হবে। তুমি একটা লাইন মনে রাখবা শুধুমাত্র, শ্রেণী সমবায় রোধ বাড়ে, শ্রেণী সমবায় রোধ বাড়ে। আর রোধ আর ধারকত্ব হলো উল্টা। শ্রেণী সমবায় রোধ বাড়ে, তাহলে রোধ আর ধারকত্ব হলো উল্টা। শ্রেণী সমবায় রোধ বাড়ে, তাহলে রোধ আর ধারকত্ব হলো উল্টা। তাহলে বলেন এই জায়গায় এটা আর এস মানে আর সিরিজ, সিরিজ মানে শ্রেণী সমবায়, সিরিজ মানে হলো শ্রেণী সমবায়। আর আর পি, পি মানে হলো প্যারালাল, প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে বলেন তো দেখি কোনটা বেশি, শ্রেণী সমবায় রোধ বেশি না সমান্তরাল সমবায় রোধ বেশি? বলেন, শ্রেণী সমবায় রোধ বেশি না সমান্তরাল সমবায় রোধ বেশি? শ্রেণী সমবায় রোধ বেশি। তাহলে সমান বানাইতে গেলে, সমান মানে একটা 15 আর একটা হলো 5, তাহলে সমান বানাইতে গেলে কাকে গুণ করতে হয়? বড়টাকে গুণ করতে হয় না ছোটটাকে গুণ করতে হয়? সমান বানাইতে গেলে কাকে গুণ করতে হয়? সমান বানাইতে গেলে ছোটটাকে গুণ করতে হয়, ছোটটাকে গুণ করতে হয়। তাহলে কার সামনে গুণ করব? আর এস এর সামনে না আর পির সামনে? তাহলে শ্রেণী সমবায় তো রোধ বড়, তাহলে ছোটটার সামনে গুণ করব। তাহলে যখন এটাও তুল্য রোধ, এটাও তুল্য রোধ, এটাও তুল্য, এটাও তুল্য, তাহলে সামনে হবে এন স্কয়ার। এটাও তুল্য, এটাও তুল্য, তাহলে সামনে হবে এন স্কয়ার। সবাই বুঝতে পারছো কিনা? এখন ধারকত্ব হচ্ছে উল্টা। দেখো এই জায়গায়, আর এখানে সিপি আর সিএস। তাহলে এবার বলো তো দেখি, রোধ বেশি হলো শ্রেণী সমবায়, তাহলে ধারকত্ব বেশি হবে কোন সমবায়? রোধ বেশি শ্রেণী সমবায়, তাহলে ধারকত্ব বেশি কোন সমবায়? রোধ বেশি শ্রেণী সমবায়, তাহলে ধারকত্ব বেশি সমান্তরাল সমবায়। তাহলে এন স্কয়ার হবে কার সামনে? ছোটটার সামনে। এন স্কয়ার হবে ছোটটার সামনে, তাহলে কোনটার সামনে এন স্কয়ার? সিপির সামনে না সিএস এর সামনে? কোনটার সামনে এন স্কয়ার? অবশ্যই এটার সামনে হলো এন স্কয়ার। আর খেয়াল করো এই জায়গায় এখানে হলো তুল্য রোধ,
আর এটা হলো রোধ। বলেন তুল্য রোধ আর এটা হলো রোধ, রোধের মান। রোধ দেয়া আছে, তুল্য রোধ বের করতে বলছে। এখানে তুল্য রোধ আর তুল্য রোধ, এখানে তুল্য রোধ আর তুল্য রোধ। আর এখানে কি, এখানে হচ্ছে একটা রোধ দেয়া আছে আর একটা তুল্য রোধ। খেয়াল করো তাহলে আরএস শ্রেণী সমবায় রোধ বেশি না কম? তাহলে এই জায়গায় দেখো, তাহলে বেশি হলে আমি গুণ করব, কম হলে ভাগ। বেশি হলে গুণ করব, কম হলে ভাগ। বলেন শ্রেণী সমবায় রোধ বেশি না কম? একটা লাইনই মনে রাখবা, শুধু শ্রেণী সমবায় রোধ বাড়ে। একটা লাইনই মনে রাখবা যে শ্রেণী সমবায় রোধ বাড়ে, শ্রেণী সমবায় রোধ বাড়ে, শ্রেণী সমবায় রোধ বাড়ে। তাহলে বলেন এখানে আমাদের কি শ্রেণী সমবায় রোধ, বল না বেশি না কম? বেশি। তাহলে বেশি হলে আমি এন দ্বারা গুণ করব। আর সমান্তরাল সমবায় রোধ বেশি না কম? সমান্তরাল সমবায় রোধ কম, সমান্তরাল সমবায় রোধ কম। তাহলে সেক্ষেত্রে এন দ্বারা ভাগ করব। এক্ষেত্রে ব্যাপারটা কেমন, রোধ দেয়া থাকবে, তুল্য রোধ বের করতে বলবে। ভাইয়া তুমি খেয়াল করো এই জায়গায়, এটা এগুলা কার জন্য প্রযোজ্য? এই নিচের যা কিছু লিখছি এটা তখনই প্রযোজ্য যদি সবগুলো সমমানের হয়, যদি সবগুলা সমমানের হয়। ভাইয়া আমরা শুধু কি মাথায় রাখবো, শ্রেণী সমবায় রোধ বাড়ে, শুধুমাত্র এই কথাটা মাথায় রাখবো, শ্রেণী সমবায় রোধ বাড়ে, শুধু এটা মাথায় রাখবো যে সবাই শুধু এটা মাথায় রাখবো, শ্রেণী সমবায় রোধ বাড়ে। ভাই এখানে বলো শ্রেণী সমবায় রোধ বাড়ে না কমে? ফার্স্ট অঙ্ক শ্রেণী সমবায় রোধ, এটা মনে রাখো, শ্রেণী সমবায় রোধ বাড়ে না কমে? রোধ আর ধারকত্ব উল্টা, উত্তর দাও। শ্রেণী সমবায় রোধ বাড়ে। তাহলে বাড়লে কেমন যোগ হবে? বাড়লে কেমন যোগ হয়? বাড়লে নরমাল যোগ হয়। নরমাল যোগ করে দেখো তো কত আসে। তাহলে বাড়লে হয় নরমাল যোগ, তাহলে নরমাল যোগ করো। 8 যোগ 9 যোগ 10, 8 যোগ 9 যোগ 10 তাহলে কত আসে? 28। ও না 27 তো, 8 9 17 আর 10 27। তাহলে এখানে তুল্য রোধ হবে 27 ওহম। আর সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? খাতায় লিখবেন না, একবারে ক্যালকুলেটরে তোলেন। ক্যালকুলেটরে প্রথমে ব্র্যাকেট দেন, সমান্তরালে রোধ কমে তাহলে ইনভার্স যোগ, তাহলে 8 ইনভার্স যোগ 9 ইনভার্স যোগ 10 ইনভার্স, তারপরে আবার হোল ইনভার্স। একটা ইকুয়াল দিয়ে आंसर বের করবেন, একটা ইকুয়াল দিয়ে आंसर বের করেন, একটা সমান চিহ্ন দিয়েই आंसर বের করেন। কত আসে? তাহলে সমান্তরালে তুল্য রোধ আসে হচ্ছে 2.97 ওহম। তাহলে সমান্তরালে তুল্য রোধ হলো 2.97 ওহম। ভাই বাকিরা সবাই বুঝতে পারছে কিনা? অনেকে আনসার করতেছো না, আবার অনেকে ভাবতেছো যে হচ্ছে আমি মনে হয় আনসার করতেছি আর কেউ করতেছে না। ব্যাপারটা এরকম না, সবাই করতেছে, তুমি করতেছে না। আমি কমেন্টটা জাস্ট ওয়ানলি মি করে দিচ্ছি, তোমাদের কমেন্ট শুধুমাত্র আমি দেখতে পারি যাতে তোমাদের ডিস্টার্ব না হয়। পরের প্রশ্ন দেখো। বলো শ্রেণীতে ধারকত্ব বাড়ে না কমে? উত্তর দাও। শ্রেণী সমবায় রোধ বাড়ে, তাহলে শ্রেণীতে ধারকত্ব বাড়বে না কমবে? শ্রেণীতে ধারক রোধ বাড়ে, একটা লাইন মনে রাখো, শ্রেণীতে রোধ বাড়ে, তাহলে শ্রেণীতে ধারকত্ব কি হবে? কমবে। কমলে কেমন যোগ হবে? কমলে কেমন যোগ হবে বলো? ইনভার্স যোগ, ইনভার্স যোগ। 26.67 হবে কেন? 2.97 উত্তর আগেরটা। তাহলে এটা কমলে ইনভার্স যোগ, তাহলে ইনভার্স যোগ করো, তাহলে ইনভার্স যোগ করো, ইনভার্স যোগ করো। 16 ইনভার্স যোগ 22 ইনভার্স যোগ 25 ইনভার্স, তারপরে আবার হোল ইনভার্স। এক ক্যালকুলেটরে এক ইকুয়ালে তুলতে হবে, একটা ইকুয়ালে তুলতে হবে। একটা সমান চিহ্ন দিবেন, পুরোটার আনসার আসবে। একটা সমান চিহ্ন দিবেন, পুরোটাই আনসার আসবে। দেখো
এই ইনভার্স যোগ করলে মানটা আসতেছে এখানে যে তিনটা মান আছে তার চাইতে কম। তার মানে যখন তুল্য রোধের মান, যখন রোধ কমে তখন তুল্য রোধটা হয় সবচাইতে ছোটটার চাইতেও ছোট। মানে তুল্য মানটা হয় যখন আমাদের কমে তখন তুল্য মানটা হয় সবচাইতে ছোটটার চাইতেও ছোট। যেমন এখানে তুল্য মানটা কত আসছে দেখো 6.75 আসছে। তার মানে 6.75টা কি দেখো এখানে যেটা সবচেয়ে ছোট 16 চাইতেও ছোট। তাহলে সমান্তরাল সমবায় রোধ কমে, সমান্তরাল সমবায় রোধ কমে, তাহলে সমান্তরাল সমবায় তুল্য রোধটা কি হবে? সমান্তরাল সমবায় তুল্য রোধটা হবে সবচাইতে ছোটটার চাইতেও ছোট। বুঝতে পারছো কিনা সবাই? সমান্তরাল সমবায় তুল্য রোধ হবে সবচেয়ে ছোট মান তার চাইতেও ছোট। সবাই কি বুঝতে পারছি? তাহলে বলো তো দেখি 1 ওহম, 1 কোটি ওহম, 1 লক্ষ ওহম, 100 ওহম, 1 ওহম, এগুলা তুল্য রোধের মান কত হবে? 1 কোটি ওহম, 1 লক্ষ ওহম, 100 ওহম, 1 ওহম, চারটাকে সমান্তরালে যুক্ত করা হলো, তুল্য রোধ কত? 1 কোটি, 1 লক্ষ, 100, 1 ওহম, চারটাকে সমান্তরালে যুক্ত করা হলো, তাহলে তুল্য রোধ কত? 1 ওহমের চাইতেও ছোট, রাইট? 1 ওহমের চাইতে ছোট। সমান্তরালে হবে সবচেয়ে ছোটটা ছোট, শ্রেণীতে হবে, শ্রেণীতে রোধের মান হবে সবগুলার যোগফল। 3 নম্বর প্রশ্ন দেখো। এবার দেখো তো সমমানের রোধ না, সমমানের রোধ হলে আমরা এই কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবো। যদি সমমানের রোধ হয় তাহলে আমরা নিচের কনসেপ্টগুলো অ্যাপ্লাই করতে পারবো। সমমানের রোধ হলে আমরা নিচের কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা কি করব? হয় সংখ্যা দ্বারা গুণ করব, নাহলে সংখ্যা দ্বারা ভাগ করব। হয় রোধের সংখ্যা দ্বারা গুণ করব, নাহলে রোধের সংখ্যা দ্বারা ভাগ করব। হয় রোধের সংখ্যা দ্বারা গুণ করব, নাহলে রোধের সংখ্যা দ্বারা ভাগ করব। সমান্তরালে রোধ বাড়ে না কমে? তাহলে আমাদের সমান্তরালে রোধ কমে, তাহলে কমলে আমাকে কি করতে হবে? সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে সংখ্যা কত? সংখ্যা কত? 20। তাহলে আমাদের এখানে 20 দ্বারা তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এখানে 20 দ্বারা ভাগ করতে হবে। এটা হলো সমান্তরালে তুল্য রোধ, এটা হলো সমান্তরালে তুল্য রোধ। সবাই বুঝতে পারছো কিনা বলো? আর যদি বলে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত? তাহলে আগে রোধ, একটা রোধের মান কত দেয়া আছে? 10। হ্যাঁ, প্রশ্ন একটু
এখন দেখো শ্রেণীতে রোধ কি হয়, শ্রেণীতে রোধ বাড়ে, বাড়লে আমরা কি করব, সংখ্যা দ্বারা গুণ করব, ইকুয়াল টু 200 ওহম। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেন, পরের প্রশ্ন দেখো, বলো শ্রেণীতে ধারকত্ব বাড়ে না কমে? শ্রেণীতে ধারকত্ব বাড়ে না কমে? শ্রেণীতে রোধ বাড়ে, শ্রেণীতে রোধ বাড়ে, তাহলে ধারকত্ব, ধারকত্ব কমে, তাহলে কমলে কি আমরা গুণ করবো না ভাগ করবো? তাহলে আগের ধারকত্বের মান কত, 5, তাহলে আমরা সংখ্যা দ্বারা n দ্বারা, সংখ্যা দ্বারা n দ্বারা গুণ করব অথবা ভাগ করব। তাহলে আমাকে বলো এবার আমরা কি গুণ করব না ভাগ করব? যেহেতু শ্রেণীতে ধারকত্ব কমে, যেহেতু শ্রেণীতে ধারকত্ব কমে, কমলে আমাকে কি করতে হবে? যদি কমে তাহলে কি করতে হবে বলো, ভাগ করতে হবে। তাহলে আনসার কত হবে? তাহলে 5 কে আমরা সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে আনসার কত হবে বলো? 1.67 মাইক্রোফ্যারাড। সবাই বুঝতে পারছে কিনা? আমাকে বলো সমান্তরালের ধারকত্ব কি হয়? রোধ বাড়ে শ্রেণী সমবায়, তার ধারকত্ব বাড়বে কোন সমবায়? রোধ বাড়ে শ্রেণী সমবায়, তার ধারকত্ব বাড়বে কোন সমবায়? সমান্তরাল সমবায়। তাহলে এটার আনসার কত হবে? দেখো আগেরটা ছিল রোধ আর তুল্য, আর এবারের সম্পর্ক হলো তুল্য আর তুল্য। এবারের সম্পর্ক হলো তুল্য আর তুল্য। তোমার কি দেওয়া আছে? তোমার শ্রেণী সমবায় তুল্য রোধ দেওয়া আছে, শ্রেণী সমবায় তুল্য রোধ দেওয়া আছে। আমরা জানি ছোটটার সামনে তুল্য, তুল্যের ক্ষেত্রে n স্কয়ার হয়। বলেন ছোটটার সামনে n স্কয়ার হয়, তাহলে কার সামনে n স্কয়ার হবে? আরএস এর সামনে না আরপি এর সামনে? কার সামনে n স্কয়ার হবে, আরএস এর সামনে না আরপি এর সামনে? আমরা একটু আগে শিখছি ছোটটার সামনে n স্কয়ার হয়, ছোটটার সামনে। ছোট কোনটা? শ্রেণী সমবায় রোধ বাড়ে, সমান্তরাল সমবায় রোধ কমে, তাহলে কোনটার সামনে? ছোটটা। ছোট কোনটা? ছোট তো আরপি। আরে ভাই রাকিব, আরএস কেমনে ছোট হয়? একটা লাইনই শিখাইছি, শ্রেণী সমবায় রোধ বাড়ে, সেখানেও ভুল করতেছো। শ্রেণী সমবায় রোধ বাড়ে, শ্রেণী সমবায় রোধ বাড়ে, একটা লাইনই শিখাইছি, শ্রেণী সমবায় রোধ বাড়ে। তাহলে আরপি হলো ছোট, তাহলে ছোটটার সামনে হবে n স্কয়ার। তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে সমান্তরাল সমবায় রোধ, সমান্তরাল সমবায় রোধ। তাহলে সমান্তরাল সমবায় রোধ আরপি সমান হবে আরএস বাই n স্কয়ার। তাহলে আরএস হচ্ছে আমাদের কত দেয়া আছে? 50 বাই n কত? 5 স্কয়ার ইকুয়াল টু 2 ওহম। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? তো এরপরে কি বের করতে বলছে? 2 নম্বরে কি বের করতে বলছে? শ্রেণী ও সমান্তরালে তুল্য রোধের অনুপাত। তার মানে আরএস বাই আরপি বের করতে বলছে। আরএস বাই আরপি সমান কত? n স্কয়ার, তার মানে হলো 5 স্কয়ার, তার মানে 25:1। 25 মানে কত? 25:1। বুঝতে পারছি সবাই? আমাকে জানাও, জানাও সবাই জানাও। 6 নম্বর প্রশ্নটা দেখো, 6 নম্বর কোশ্চেনটা দেখো। তাহলে বলো সিএস বড় না সিপি বড়? আমরা জানি রোধ বাড়ে শ্রেণী সমবায়, তাহলে ধারকত্ব বাড়বে সমান্তরাল সমবায়, আর যেটা ছোট তার সামনে হবে n স্কয়ার। ছোট কোনটা বলো? যেটা ছোট তার সামনে হবে n স্কয়ার। তাহলে কার সামনে, কার সামনে n স্কয়ার হবে? কার সামনে n স্কয়ার হবে? যেটা ছোট তার সামনে হবে n স্কয়ার। তাহলে কার সামনে n স্কয়ার হবে? যেটা ছোট তার সামনে হয় n স্কয়ার। তাহলে শ্রেণী সমবায় রোধ বাড়ে, তাহলে শ্রেণী সমবায় ধারকত্ব কমে, শ্রেণী সমবায় ধারকত্ব কমে, তাহলে সিএস ছোট, তাহলে ছোটটার সামনে হবে n স্কয়ার, ছোটটার সামনে হবে n স্কয়ার, তাই না? শ্রেণী সমবায় রোধ বাড়ে, তাহলে শ্রেণী সমবায় ধারকত্ব কমে, কারণ রোধ আর ধারকত্ব উল্টা, রোধ আর ধারকত্ব উল্টা।
ভাইয়া তাহলে এবার তাহলে এই জায়গায় তুল্য ধারকত্ব আমাদের এখানে কি বলছে, সমান্তরাল সমবায় তুল্য ধারকত্ব কত, তাহলে সিপি সমান কত হবে, এন স্কয়ার সিএস, এন হলো 10টা 10 স্কয়ার ইনটু আরেকটা ধারকত্ব কত দেয়া আছে 20 ফ্যারাড, হ্যাঁ 20 ফ্যারাড। তাহলে আনসার কত হবে বলো, তাহলে আমাদের আনসার কত হবে, দেখো এই যে সিপি এন স্কয়ার সিএস 2000, 200 কেন ভাইয়া 2000, সবাই বুঝতে পারছি কিনা? পরের কোশ্চেনটা দেখো, যদি দুইটা তুল্য দেয়া থাকে এবং তোমাকে ধারকের মান বের করতে বলে, যদি দুইটা তুল্য দেয়া থাকে তোমাকে ধারকের মান বের করতে বলে, তাহলে এটার জন্য একটা টেকনিক আছে। এরকম অঙ্কের জন্য টেকনিক কি, দুই পাতা ভরা অঙ্ক করতে হবে না, আমরা দেখে দেখে উত্তর বলতে পারবো। এক্স স্কয়ার মাইনাস বড় এক্স প্লাস ছোট ইনটু বড় ইকুয়াল টু 0। টেকনিকটা লিখে নাও সবাই, এক্স স্কয়ার মাইনাস বড় এক্স প্লাস ছোট ইনটু বড় ইকুয়াল টু 0। তার মানে এখানে आंसर কত হবে, তাহলে x স্কয়ার মাইনাস 9x প্লাস ছোট ইনটু বড় মানে 9 ইনটু 2 9 ইনটু 2 ইকুয়াল টু 0। তার মানে x স্কয়ার মাইনাস 9x প্লাস 18 ইকুয়াল টু 0। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করো তাহলে x এর মান আসবে 3,6, ক্যালকুলেশন করলে x এর মান আসবে 3,6। শেষ, অঙ্কের উত্তর শেষ। এটা মিডল ফ্যাক্টর দেখে দেখে উত্তর বের করা একটা টেকনিক আছে, আজকে এনার্জি নেই, আজকে দেখাবো না, অন্য আরেকদিন দেখাবো কিভাবে মিডল ফ্যাক্টর থেকে দেখে দেখে উত্তর বলতে হয়। এখানে যেমন এখানে দেখে দেখে বললাম, আসলে এটা আমি দেখে দেখে বলছি, ক্যালকুলেশন করার দরকার পড়ে নাই। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? তার মানে একটা হবে 3 আর একটা হবে 6, একটা হবে 3 আর একটা হবে 6, এ হবে উত্তর। তাহলে এই ধরনের অঙ্কের জন্য আমার টেকনিক কি, এক্স স্কয়ার মাইনাস বড় এক্স যোগ বড় ইনটু ছোট ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কয়ার মাইনাস বড় এক্স প্লাস বড় ইনটু ছোট ইকুয়াল টু 0। তাহলে পরে অঙ্কটার উত্তর কত হবে বের করো, পরের অঙ্কটা সবাই করো, করে দেখাও आंसर কত হবে। সহজ তো, সহজ। সবাই বের করো। থ্যাংক ইউ নদী, সবাই চেষ্টা করেন। থ্যাংক ইউ সাম্মান। আনসার কত হবে, এক্স স্কয়ার মাইনাস বড় এক্স, এক্স স্কয়ার মাইনাস বড় এক্স যোগ বড় ইনটু ছোট ইকুয়াল টু 0। এক্স স্কয়ার মাইনাস 25x যোগ 100 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান আসবে কত, 20 আর 5। বলেন, শ্রেণীতে ধারকত্ব বাড়ে না কমে, শ্রেণীতে ধারকত্ব বাড়ে না কমে, শ্রেণীতে রোধ বাড়ে, তাহলে কমে, তাহলে আনসার কত হবে বের করুন। তাহলে আনসার কত হবে, 1 2 3, 1 2 3, আনসার কত হবে, সিক্স বাই 11, তাই না?
সবাই কি বুঝতে পারছি আজকে? কেমন লাগছে তোমাদের আজকের ক্লাস পুরোটা? হ্যাঁ, জানান। আমি কিরশফের সূত্র দিয়ে একটা ক্লাস দিয়ে দিব, কিরশফের ফর্মুলা দিয়ে আমি একটা ক্লাস দিয়ে দিব আজকে, বুঝছো? আরো চলো তো কিছু বেসিক ক্লাস দিব, উইটেস্টন ব্রিজের বেসিক ক্লাস দিব, কিরশফের সূত্রের বেসিক ক্লাস দিব, যাতে তোমরা এখান থেকে সিকিউ আসলে সলভ করতে ফেলতে পারো। হ্যাঁ, আজকে একটু মেসেজে ঢুকছিলাম, জাহাঙ্গীরনগর ডি ইউনিটের রেজাল্ট দিছে। তো জাহাঙ্গীরনগর ডি ইউনিটের রেজাল্ট দিছে, তো একটা মেসেজ দেখলাম একজন 14তম হয়েছে, একজন 56তম হয়েছে। মেসেজ দেখারই টাইম পাই না, কখন যে কি করি। তোমাদের 21 ব্যাচের তো সবাই অ্যাডমিশনে বুকিং দিয়ে ফেলতেছে অ্যাডমিশন ব্যাচের জন্য। আচ্ছা, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু কথা বলি। আজকের ক্লাস, হ্যাঁ বেসিক ক্লাস শেষ, আমি রেকর্ড দিয়ে দেব। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, কারো কোনো পরামর্শ নেওয়া, পরামর্শের জন্য ইয়া থাকে, এমনি কথা বলতে পারি। এনিবডি? ঢাকাতে যাইতে হবে অ্যাডমিশনের জন্য? না, অনলাইনে কোর্স আছে তো, অনলাইনে ভর্তি হয়ে যেতে পারো। অনলাইনের সিস্টেম হচ্ছে তোমার ফিজিক্সের জন্য 3000 টাকা, ম্যাথের জন্য 3000 টাকা, ফুল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন। আর ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি হলে 4000। শুধু ভার্সিটি 3000, ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি 4000। আর হচ্ছে তোমরা যারা এ প্লাস কনফার্ম ব্যাচে আসো, তোমাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট, 500 টাকা ছাড় দিয়ে, মানে তোমরা যদি এই যে 20 তারিখের মধ্যে ভর্তি হও, তাহলে তোমরা 500 টাকা ছাড় দিয়ে অনলাইন ব্যাচে ভর্তি হতে পারবে, অ্যাডমিশন ব্যাচে। যারা এ প্লাস কনফার্ম ব্যাচে আসো, তোমাদের যে 500 টাকা দিয়ে ভর্তি হইছো, এই 500 টাকা অ্যাডমিশনের সাথে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো এই সুযোগ আবার কতদিন পর্যন্ত? এই এই সুযোগ তোমাদের এই যে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পরে ভর্তি হলে 3000 টাকায় লাগবে। তখন তুমি যে এ প্লাস কনফার্ম ব্যাচে ভর্তি ছিলা, এরকম কোন সুযোগ তখন তুমি পাবা না, ঠিক আছে? আর তোমরা তো তোমাদের ফ্রেন্ডদেরকে জানাইতে পারো। একজন বলছে ভাই এখন কি ভর্তির পড়া উচিত? না, এখন ভর্তির জন্য পড়া উচিত না, এখন এইচএসসির জন্য পড়াশোনা করো। আমি তোমাকে বলছি যে এখন তুমি ভর্তি হয়ে থাকলে তুমি 500 টাকা ছাড় পাবা, এই বুঝতে পারছো? এখন ভর্তি হয়ে গেলে তুমি 500 টাকা ছাড় পাবা এই এ প্লাস কনফার্ম ব্যাচে থাকার জন্য, কিন্তু পরবর্তীতে তুমি এই ছাড়টা পাবা না। অফলাইনে হলো ফার্ম গেটেড, আর অফলাইন ব্যাচে খুব বেশি সিট নাই। অফলাইন ব্যাচে হচ্ছে তোমার বুকিং করে রাখতে হবে। তো অফলাইনে আমি 100 জন স্টুডেন্ট ভর্তি নেব, এর মধ্যে মনে হয় 85 জন, মানে প্রথম ব্যাচে গুলাতে 100 জন স্টুডেন্ট ভর্তি নেব, 85 জন অলরেডি বুকিং করে ফেলছে। অফলাইন কোর্স ফি হলো 8000 টাকা, তোমাকে বুকিং করতে হবে হলো 1000 টাকা দিয়ে, বুকিং করা লাগবে 1000 টাকা দিয়ে। 1000 টাকা দিয়ে তুমি বুকিং করতে পারবা। ফুল ফিজিক্স 8000, বুকিং ফি হলে 1000। 1000 টাকা দিয়ে তুমি বুকিং করলে তোমার সিটটা থেকে যাবে। এমনি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে সরাসরি করতে পারো ভাইয়া, আমি আনমিউট করে দিচ্ছি সবাইকে। ভাইয়া মূল বই তো বিশাল, তুমি মূল বই এখন পড়লে তোমার যদি আগে ভালো পড়া না থাকে, এখন পড়ার তো দরকার নাই। মানে আগে যদি তোমার ভালো করে পড়া না থাকে, এখন পড়ার দরকার নেই। এখন তুমি টেস্ট পেপার সলভ করো, যেগুলা ক্লাসে পড়াই সেগুলো কমপ্লিট করো, এগুলো আগে বেশি জোর দাও। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া আপনি তো ওই যে বলছিলেন না এর আগে যে কার্জন ব্যাচে আমরা ভর্তি ছিলাম, বলছিলেন না ওইটা ঢাকা এডমিশন কোর্স পর্যন্ত মানে করাবেন হ্যাঁ, অ্যাডমিশন তোমাদের আর তো ওই পর্যন্ত পড়াবো, সমস্যা নেই। ওইটা কি এরপরে ক্লাস হবে মানে এক্সামের হ্যাঁ পরে? হ্যাঁ হ্যাঁ, পুরো ক্লাস হবে, এইচএসসি এর পরে তো ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে। হুম।
আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া ম্যাথ ব্যাচ নিয়ে কিছু বলেন। ম্যাথ ব্যাচ নিয়ে কি বলবো বলো? নতুন একটা ব্যাচ খুলতে চাইছিলেন ভাইয়া, ওইটা নিয়ে। ম্যাথ এ প্লাস কনফার্ম ব্যাচ, জি ভাইয়া। ওটা তো শুরু হয়ে গেছে। তুমি ভর্তি আজকে আমরা কনিকের সিকিউ সলভ করছি এ টু জেড, বুঝতে পারছো? তুমি ভর্তি হয়ে ক্লাস শুরু করে দাও, যাদের যাদের ম্যাথ আছে, অনেকে ভর্তি হয়ে গেছে। কয়টা হয়েছে ভাইয়া ক্লাস? ক্লাস হয়েছে 3-4টা ক্লাস হয়েছে, 3টা ক্লাস হয়েছে, বুঝতে পারছো? জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এখন থেকে জুমে ক্লাস হবে আমাদের রেগুলার? জুমে, ফেসবুক লাইভে সবকিছু মিলে হবে ভাইয়া। যদি এইচএসসি সিলেবাস ক্লিয়ার না থাকে, আমার কি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হওয়া উচিত? ভাই এইচএসসি সিলেবাস কারোই ক্লিয়ার নাই। অ্যাডমিশনের সিলেবাস তো এইচএসসি সিলেবাসই। তোমার সব ক্লিয়ার নাই জন্যই তো তুমি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হও। আর অ্যাডমিশন ব্যাচের ক্লাস শুরু হবে তো এইচএসসির পর থেকে। তুমি যদি এখন ভর্তি হও তাহলে তুমি একটা ছাড় পাবা। এই আমার ব্যাচে যদি তুমি ভর্তি হও তাহলে তুমি একটা ছাড় পাবা। ক্লাস শুরু হবে হচ্ছে অ্যাডমিশনের পর থেকেই, মানে এইচএসসির পর থেকেই ক্লাস শুরু হবে। আগে এখন তোমার এইচএসসি কেন্দ্রিক পড়াশোনা করাই উচিত, বুঝতে পারছো? এখন ভর্তি হলে তুমি 500 টাকা কমে ভর্তি হইতে পারতেছো, পরে ভর্তি হলে 500 টাকা বেশি লাগবে। এই আমার কাছে যারা অ্যাডমিশনের ব্যাচ করতো তাদেরকেও আমি এখন একাডেমিক পড়াচ্ছি তোমাদের সাথে। যেমন এই যে কার্জন ব্যাচ, সেখানে যারা আছে ওদেরকে এখন আমি একাডেমিক পড়াচ্ছি তোমাদের ব্যাচের সাথে। এখন আর কাউকে অ্যাডমিশন পড়াচ্ছি না, যারা অ্যাডমিশন ব্যাচের তাদেরকেও আমি এইচএসসি পড়াশোনায় পড়াচ্ছি। তুমি কি আমার কথা বুঝছো? মানে এখন তুমি আমার কাছে অ্যাডমিশনে ভর্তি হও, যাই ভর্তি হবে, এখন তুমি আমি এইচএসসি পড়াশোনায় করাবো। এইচএসসির পরে আমরা অ্যাডমিশন নিয়ে তখন উঠে পড়ে লাগবো। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া অ্যাডমিশন ব্যাচে আপনার রেজিস্ট্রেশন কত করে বা কত কি লাগবে? ফিজিক্সের জন্য ফি হলো 3000 টাকা, ম্যাথের জন্য ফি হলো 3000 টাকা। তুমি যদি এখন ভর্তি হও এ প্লাস কনফার্ম ব্যাচের কেউ, তাহলে ফি হলো 2500 টাকা, বুঝছো? আর মাশাআল্লাহ এবছর যা রেজাল্ট হয়েছে তোমাদের সময় আরো অনেক ভালো করবে ছেলেমেয়ে। এবছর দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে শুরুর 100 জনের মধ্যে 10 জন আমার ব্যাচের। বাংলাদেশে তো হাজার হাজার টিচার আছে, কথাটা কি বুঝছো? তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত আমার জানা মতে 64 জন 4500 এর মধ্যে আছে, মানে 64 জন ভর্তি হইতে পারবে ঢাকা ইউনিভার্সিটিতে, মাশাআল্লাহ, বুঝতে পারছো? তো হ্যালো ভাইয়া। ইনশাআল্লাহ তোমরা আরো অনেক ভালো করবা। তোমরা যেহেতু একদম অনেক আগে থেকে আমার সাথে আসো, ইনশাআল্লাহ আরো অনেক ভালো করবা এই জায়গায়। হ্যালো ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া হ্যাঁ বলো। ভাই ওই অফলাইন মানে বেসটা ওই জায়গায় কি হোস্টেলের ব্যবস্থা আছে আপনার ওই জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হোস্টেলের ব্যবস্থা আছে, আমি ব্যবস্থা করে দিতে পারবো। ও, এমনিতে ওই যে ফিজিক্সের জন্য 8000, পর আবার কেমিস্ট্রির জন্য 8000, ম্যাথের জন্য 8000 এভাবে দিতে আমি তো হবে? ফিজিক্স আর ম্যাথ এই দুইটা সাবজেক্ট পড়াই, আমি তো প্রাইভেট পড়াই, বুঝো নাই? কোচিং এ তোমার কি হবে? কোচিং এ একটা সাবজেক্টের উপর 10টা ক্লাস হবে। 10টা ক্লাস দিয়ে তোমার কি ফুললি আবার হবে বলো? হ্যাঁ, না ভাই। 12টা ক্লাস দিয়ে কি আবার হবে? তোমার ডিটেলস করতে হবে না, বুঝতে পারছো? তোমার যেগুলা গ্যাপ পড়ে সবকিছু এ টু জেড সব কভার করতে হবে না, সবকিছুর জন্যই তো এটা, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া। ভাইয়া, হ্যাঁ বলো। আপনার শীটগুলো আর আপনার ক্লাসগুলো কমপ্লিট করলেই কি হবে এসএসসির আমার জন্য শীট এখন? আর আমার ইয়া কমপ্লিট করলে হবে কিনা এখন আমি বলবো অবশ্যই হবে, বাট তোমাকে আগে কি করতে হবে? তোমাকে আগে এই জায়গায় দেখা গেছে যে হচ্ছে এগুলা তুমি কমপ্লিট করবে, এগুলা করলে সিকিউ কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি যদি আমার ক্লাস, কিন্তু ক্লাস থেকে যে হুবহু কমন পাবে ব্যাপারটা এরকম না, এই টাইপের কোশ্চেন কমন পাবা, এই টাইপের প্রশ্ন কমন পাবা, কথাটা কি বুঝছো? হুবহু তো কোশ্চেন তো আর হুবহু রিপিট খুব কম করে, টাইপ কমন পাবা ইনশাআল্লাহ। হ্যাঁ, অফলাইন কি 8000 টাকায় কি কোর্স না পার মান্থ? না, ফুল কোর্স 8000 টাকা। ভাইয়া ফুল কোর্স এই 4 মাসের জন্য, 3.5 মাস 4 মাস যে মাস, এই পুরাটার জন্য 4000 টাকা, 8000 টাকা এক সাবজেক্ট। ফিজিক্স 8000, কেউ যদি ম্যাথ ভাইয়া, 8000। হ্যাঁ বলো। জি আর ভাইয়া, এখন বুকিং কি হলো? মেডিকেল 1000 অ্যাডমিশনের জন্য
কি বেচ তোমার এখন চালু বুকিং করছেন? ফি 1000 দিয়ে তুমি বুকিং করতে পারবে অফলাইনের জন্য। হ্যাঁ বলো। মেডিকেল অ্যাডমিশনের জন্য কি বেচ চালু করছেন? মেডিকেল অ্যাডমিশনের জন্য আমাদের মিশন ডিএমসি নামে একটা কোর্স আছে, সেটা করতে পারো অনলাইনে। আর হচ্ছে অফলাইনেও আমাদের এই ব্যাচটা চলবে, বুঝছো? মেডিকেলের ভাইয়ারা ক্লাস নেবে, আমি সেখানে ফিজিক্স ক্লাস নেব, এই বাকি ক্লাসগুলো সব মেডিকেলের ভাইয়ারা নেবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? এমসিকিউ সিকিউ এর জন্য টেস্ট পেপারটা যদি কমপ্লিট করে ফেল তাহলে হবে না? বুঝি নাই। এমসিকিউ সিকিউ এর জন্য যদি টেস্ট পেপারটা কমপ্লিট করি তাহলে কি হবে না? কমন পড়বে হবে না? ইনশাআল্লাহ। এখন তো তুমি টেস্ট পেপার কেন্দ্রিক করবা, এখন তুমি আগে বোর্ড কোশ্চেনগুলো সলভ করো। বোর্ড প্রশ্নগুলো এখন আগে সবার আগে প্রায়োরিটি বোর্ড প্রশ্নগুলো সলভ করো, যে হচ্ছে কি টাইপ প্রশ্ন হবে কি না হবে, এটার জন্য বোর্ড প্রশ্নগুলো সলভ করো। আমি যে ক্লাসগুলো দিই সেই ক্লাসগুলো কমপ্লিট করো, বুঝতে পারছো? ভাইয়া যদি ঢাকা যায় তাহলে হোস্টেলে, হ্যাঁ আমি তোমাদের হোস্টেলের ব্যবস্থা করে দেবো। তোমাদের যার যার হোস্টেল লাগবে তোমরা আমাকে একটা মেসেজ দিয়ে রেখো, ঠিক আছে? যার যার হোস্টেল লাগবে। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া অনুধাবন গুলো কি করব? অনুধাবনের জন্য আমি একটা শীট দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আর এমনি তো তোমরা আমি শীটের সাথে লিখেই দিচ্ছি যে হচ্ছে কোনগুলা লাগবে, হ্যাঁ। আর শীট দিয়ে দিব। আর কারো কোনো কোশ্চেন? এনিবডি? ভাইয়া আপনার হ্যাঁ, ক্লাসটা যেদিন নিবেন ওই দিন একটু আগে শীটটা দিয়ে দিলে ভালো হয়। ক্লাসের শীট আমি আগের দিন বানাই, বা হচ্ছে ক্লাস যখন বানাই তারপরে ক্লাস করি। যেমন এই শীট আমি বানায় ক্লাস করতে আসছি, তো এগুলো তো আগে দিব কিভাবে? আগে তো বানানো থাকে না, বল, করাই নিতে হবে। যেটা আগে হয় সেটা আগে দেই, যেটা পরে হয় সেটা পরে দেই, বুঝো নাই? ভাইয়া, বলো। ভাই আপনার শীট গুলো ভাই ডাউনলোড হয় না ভাইয়া এখান থেকে আর কি, শেয়ার দিয়ে তারপরে কম্পিউটার থেকে প্রিন্ট করতে হয়, কিন্তু সরাসরি মোবাইল থেকে ডাউনলোড হয় না। এটা আমার সমস্যা না, তোমার নলেজের সমস্যা, টেকনোলজিক্যাল নলেজ। ডাউনলোড হয় ইউটিউবে, কি জানি বলে, এই জায়গায় ইয়া করো। একজন বলছো ভাইয়া সিগমা ব্যাচে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। সিগমা ব্যাচে ভাইয়া তোমাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না, তোমার যা ক্লাস এখানেই তুমি পাবা, এই জায়গায়। আচ্ছা ভাইয়া, ওই মডেল টেস্টের জন্য একটা যে গ্রুপ খোলা হয়েছিল, ওটার মধ্যে কি শুধু এক্সাম হয় নাকি ক্লাসও হয়? মডেল টেস্টে সব মিলে 10টা ক্লাস হবে এবং পরীক্ষা হবে। আচ্ছা, 10টা বলতে 12টা ক্লাস হবে, 4 সাবজেক্টে 12টা ক্লাস প্লাস রেগুলার এক্সাম। ভাইয়া, হুম, আপনার ওখানে হোস্টেল খরচ কত পড়বে মাসে? এটা হোস্টেলের উপর ডিপেন্ড করবে, হোস্টেলের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। ও, আপাতত জানা যাবে না, না? হুম, আচ্ছা, তুমি আমাকে নক দিও, যাদের যেটা লাগবে আমাকে নক দিও। তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই? ভাইয়া একটা কথা, হ্যাঁ, মডেল টেস্ট ব্যাচে তো রসায়ন একটা ক্লাসই নিল, এরপরে তো আর ক্লাস হলো না। হবে। হ্যাঁ, অসুস্থ হলে ক্লাস নেবে, সমস্যা নেই। বায়োলজি ক্লাসও তো হলো না। হবেই তো, তোমাদের এই যে সলভ ক্লাস দিতে হবে না, তো এই জায়গায় তোমার তো সময় আছে, যে টাইমগুলো আছে এই টাইমের মধ্যে ক্লাস। আর কারো কোনো প্রশ্ন? তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক দোয়া। থ্যাংক ইউ। তোমাদের কোর্সে এমসিকিউ এক্সাম তো হবে, নিচ্ছি, নেব।